এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। আবির, লোকজন রেডি করো, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবেন এখন? কিছু মাল উদ্ধার করে আনতে হবে। কার মাল? পরেও জানতে পারবে। এখন লোকজন রেডি করো। ঠিক আছে। কিছুক্ষণ পরে 20 জন লোক নিয়ে রওনা দেয় জঙ্গলের দিকে, একটা নদীর পাড়ে। সেখানে আসিফর অস্ত্রগুলো নামাবে। ওখানে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে কিছু লোক অস্ত্র নিয়ে আসে, সেগুলো নামাতে থাকে। তখনই আবির, অ্যাটাক করার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে সব মাল নামানো হয়ে এলে অ্যাটাক করে। দুই দলের লোকই আক্রমণ করে। এতে আকাশেরও কিছু লোক মারা যায়, আবার আসিফেরও কিছু লোক মারা যায়। যারা অস্ত্র নিয়ে এসেছে তাদের মধ্যেও কিছু লোক মারা যায়, আবার অনেকে তো পালিয়ে যায়, তাও সবগুলো অস্ত্র নিয়ে। আবির, সবগুলো অস্ত্র নিয়ে চলো। বস, একটা কথা বলবো কি? কি কথা বলো? আচ্ছা, আপনি কিভাবে জানেন আজকে এই জায়গায় গেলে এই মাল পাওয়া যাবে? সে অনেক কাহিনী, বলা কি যাবে? বলার মতো না যে বলবো। তা অস্ত্রগুলো ঠিকভাবে পেয়েছিস তো? যেভাবে বলেছেন সেভাবেই পেয়েছি। তাহলে গোডাউনে এনে রেখে দে। ঠিক আছে ভাই। অস্ত্রগুলো নিয়ে গোডাউনে যায়। সেগুলো আরও কিছু লোক নিয়ে রেখে দেয়। অন্যদিকে আমার মাল চুরি করে নিয়ে যায়, কার এত সাহস হলো? কার আর হবে? ওই আকাশের বাচ্চার। ওর সাহস কিন্তু অনেক বেড়েছে, কিছু একটা কিন্তু করতে হবে। কি করব বস? ওই শালা কিভাবে আমাদের গোপন সব তথ্য পেয়ে যায় সেটাই বুঝতে পারছি না। শুধু আমাদের হলে তো হতোই, আমাদের ছাড়া আরো অনেকের তথ্য ওর কাছে থাকে। কিন্তু তা কিভাবে পায়? আমাদের দলের হয়ে কেউ ওর সাথে কাজ করে না তো? এই ব্যাপারে তো কোনো কিছুই জানি না। তাছাড়া আমরা অনেক লোককেই তো বের করে দিয়েছি। কিন্তু তারপরেও কি করে যে আমাদের গোপন সব তথ্য পেয়ে যায়, ওটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এখন তাহলে কি করবেন? কাল তো আরেকটা ট্রাক মাল আসবে। কড়া নিরাপত্তা নিয়ে নিয়ে আনতো। ঠিক আছে। অন্যদিকে আকাশ সব কথা শুনতে থাকে, কিন্তু পরের মালগুলোর উপরে হামলা করেনি। কেননা আগে যে মাল পেয়েছে এটাই অনেক কিছু। নতুন করে যদি আবার হামলা করে তাহলে তো সমস্যা। এইদিকে মালগুলো ঠিকভাবে এসেছে তো? জি বস, সব ঠিকভাবে এসেছে। যাক, এবার আর বুঝতে পারিনি। বুঝবে কি করে? এবার তো আমরা দুজনে মিলে প্ল্যান করেছি, সেজন্য বুঝতে পারিনি। এটা অবশ্য ঠিক বলেছিস। যা তাহলে এখন। ঠিক আছে। এদিকে ওদের সব কথা আকাশ শুনতে থাকে, তাও বলেনি কিছুই। কেননা যদি বারবার আক্রমণ করে তাহলে তো ওরা অস্ত্র আনা বন্ধ করে দিবে। সেজন্য মাঝে মাঝে সুযোগ দিতে হয়, তাহলে ওরা আনবে। এইদিকে আবির, তুই এই দিকটা দেখ, আমি বের হব। এরপর আর কোনো প্ল্যান আছে কি? আছে তো। এখনই বলে দিন। একটা কাজ করো, আজকে তো শনিবার, মঙ্গলবার একটা জায়গায় অ্যাটাক করব। সেই জন্য তৈরি হয়ে থাকবে। তবে যে অস্ত্রগুলো এনেছি ওইগুলো ভালো করে পরিচর্যা করতে থাকো। ঠিক আছে, তাই করব। ওইগুলো নতুন মডেল, সেই জন্য তোমরা চালিয়ে যাও। এই বলে চলে যায়। আবিরও লোকজন নিয়ে কাজ করতে থাকে। বাসায় ফিরতে থাকে, তখন কারোর সাথে গাড়ির ধাক্কা লাগে। চোখে কি দেখেন না? একে তো রং সাইড দিয়ে এসেছেন, তার উপর গাড়িটাও মেরে দিলেন। সামনে গাড়ি থেকে কোনো শব্দ আসছে না, সেজন্য নেমে দেখতে থাকে। এ কি, মারা গেল নাকি? গাড়িরও তো তেমন কোনো ক্ষতি হয়নি, তাহলে কিভাবে কি বুঝতে পারছি না। এই যে ভিতরে কেউ আছেন? কোনো শব্দ শুনতে পাচ্ছে না, সেজন্য গাড়ি গ্লাস ভেঙে ভিতরে দেখতে থাকে। তখনই একটা মেয়েকে দেখতে পাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। সেজন্য গাড়ি থেকে বের করে নেয়, তারপর কোলে করে আকাশ ওর গাড়িতে এনে বসায়। ওখান থেকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর, দেখুন তো কি হয়েছে। আপনি একটু বসুন, আমরা দেখতেছি। ওখানে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর ডক্টর বের হয়। দেখুন, উনি মাথায় আঘাত পেয়েছে। ঠিক হবে তো এখন? ঠিক তো হবে, তবে এখন একটু সমস্যা আছে। সমস্যা বলতে কিরকম সমস্যা? মাথায় আঘাত লাগার কারণে উনি একটু বেশি অসুস্থ, সেজন্য অনেক কিছুই মনে পড়বে না। তার মানে আপনি বলতে চেয়েছেন মেমোরি লস? পুরোপুরি না,
এই 1 সপ্তাহের ভেতরে ঠিক হয়ে যাবে। এই সময়ে কোনো কিছু মনে থাকবে না, তবে 1 সপ্তাহ যাওয়ার পরে কিছু কিছু মনে পড়বে। এভাবে মোটামুটি 10 দিন পর অনেকটা মনে পড়তে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ওকে হসপিটালে রেখে দিন, আমি টাকা জমা দিয়ে দিচ্ছি। দেখুন, এই সমস্ত রোগীর এখন দরকার হচ্ছে স্বামীর যত্ন আর ভালোবাসা। আমি তো এখনো আমি সবই বুঝি, এই বয়সে একটু আধটু ঝগড়া হবেই, তবে চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি আর করার, ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় আসে। তখনও ইরার জ্ঞান ফেরেনি, সেজন্য ওকে রুমে এনে শুইয়ে দেয়। তারপর ওষুধ মুখে দিয়ে পানি দিয়ে আকাশ সোফায় চলে যায় ঘুমাতে। সকালবেলা ঘুম থেকে উঠে বুকে ভারী কিছু অনুভব করতে থাকে। কি, এই মেয়ে সোফায়, তাও আমার বুকে? বুকের উপর থেকে ওঠাতেই ঘুম ভেঙে যায় ইরার। আমাকে ঘুমাতে দাও এখানে। বিছানা রেখে আমার বুকে কেন? তুমি আমার হাজবেন্ড, তোমার বুকে ঘুমাবো না তো কার বুকে ঘুমাবো শুনি? হুম হুম। হায় আল্লাহ, এই মেয়ের দেখি সত্যি সত্যি মাথাটা গেছে। কবে যে ঠিক হবে এই মেয়েটা। ওই, তুমি কিছু বললে? কই, কিছু বলিনি তো। একদম লক্ষ্মী ছেলের মতো চুপ করে থাকবে। দেখো, তুমি বিছানায় এসে ঘুমাও। না, আমি তোমার বুকেই ঘুমাবো, এখানেই বেশি আরাম। একে তো মেয়েটা অসুস্থ, সেজন্য পারছে না উঠিয়ে দিতে। আবার অপরিচিত একটা মেয়ে যদি এরকম করে তাহলে তো সমস্যা, সেজন্য চুপ করে আছে। এবার 12টা বেজে যায়। এরা এবার ঘুম থেকে উঠে আকাশও নিজেকে ছাড়িয়ে নেয়। এবার ওই হাজব্যান্ড, শোনো। আমি তোমার হাজবেন্ড নই। তাহলে তুমি আমার কি হও শুনি? হুম হুম। আমি তোমার কেউ হই না। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, নাস্তা খাইয়ে ঔষধ খেতে হবে। আমি তো সুস্থই আছি, আমি কেন ওষুধ খাবো? মাঝে মাঝে সুস্থ লোকেদেরও ঔষধ খেতে হয়। এখন চলো। এভাবে যাব না তো। তাহলে কোনভাবে যাবে? আগে তুমি আমাকে কোলে নিবে, ওয়াশরুমে নিয়ে যাবে, দুজনে একসাথে গোসল করব, তারপর নাস্তা করব। এইসব করার কোনো দরকার নেই। দরকার আছে, তোমার দরকার না হলেও আমার আছে। তুমি অনেক কিউট, সেই জন্য তোমাকে আমার ভালো লাগে। কথাটা বলে এরা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এই কোন মুশকিলে পড়লাম আমি? এই মেয়ে তো দেখি আমাকে পাগল করে দেবে। এই মেয়ের ঠিকানা তো বের করতে হবে আমাকে। আচ্ছা, ওই মেয়ে তো গাড়ি চালিয়ে এসেছে, ওই গাড়ি থেকেও তো অনেক কিছু জানা যাবে। আবিরকে একটা কল দিয়ে বিষয়টা বলি তাহলে। একটু পরে আবিরকে কল দিয়ে বিষয়টা বলে। আচ্ছা, আমি তাহলে গাড়িটার নাম্বার নিয়ে খোঁজ খবর নিচ্ছি। তাড়াতাড়ি করো। সন্ধে হয়ে আসে, এরা তো এখনো ঘুমাচ্ছে। আকাশ কম্পিউটার নিয়ে বসে পড়ে। এরা যে ঠিকানা বের করবে তাও সম্ভব হচ্ছে না, কেননা ওর নাম ঠিকানা জানে না। এরার ব্যাগটি তো গাড়িতে রয়ে গেছে, সেজন্য জানে না। এদিকে আবিরও জায়গায় এসে কোনো গাড়ি পায় না, সেজন্য আশেপাশে কিছু লোককে জিজ্ঞেস করে। এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পুলিশ তো অনেক আগেই গাড়ি নিয়ে চলে গেছে। কোন থানায়? তা তো জানি না। আবির পুরো রাত পুলিশ স্টেশনে খোঁজ নিয়েও জানতে পারেনি। এদিকে আকাশ ওর কাজ শেষ করে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে, কেননা সোফায় ঘুমালে ইরা এসে বিরক্ত করে, সেজন্য বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন আবারও ইরা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আবারও নিজেকে সারিয়ে নেয়। তাই এই যে, নাম কি আপনার? নাম তো আমার মনে পড়ছে না, তুমি বলো কি আমার নাম? জানলে তো তোমাকে জিজ্ঞেস করতাম না। তুমি অনেক পচা, নিজের বউয়ের নামটাও মনে রাখতে পারো না তুমি। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিন, খাবার খেয়ে ঔষধ খেতে হবে। তুমি খাইয়ে দিবে তো? ঠিক আছে, দিব। কি আর করার, খাবার খাইয়ে দিতে থাকে। ইরা ওর মোবাইলে কার্টুন দেখতে থাকে। সকালে আবিরকে আবার কল দেয়। কত দূর হলো? কি করব বস, অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। থানায় যোগাযোগ করনি? প্রতিটা থানায় যোগাযোগ করেছি, কোনো থানায় অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি নেই। কেউ কি কারোর মিসিং হওয়ার রিপোর্ট কি করিয়েছে? সেটা তো আজকে জানতে পারবো। ঠিক আছে, দেখে আমাকে জানাও। আমি হয়তো আজকে আসবো না। কি করতে হবে না হবে আমি সবটা জানিয়ে দেব। ঠিক আছে বস। এদিকে ইরা তো এখানে আকাশের সাথে আছে। এবার চলুন ইরার পরিবারের কাছ থেকে ঘুরে আসি, তবে আপনাদের আকাশের ব্যাপারে কিছু জানিয়ে দিই।
আকাশের বাবা মা কেউই কিন্তু বেঁচে নেই। ও একাই থাকে এই বাড়িতে। কিভাবে এই মাফিয়ার জগতে এসেছে তা আপনারা জানতে পারবেন গল্পের সাথে থাকলে। এখন চলুন ইরার পরিবার থেকে ঘুরে আসি। ইরা, তোমার আম্মু তোমার মেয়ে কি ফিরেছে বাসায়? কই, এরা তো বাসায় ফেরেনি। তোমার মেয়ে কি বাচ্চা নাকি? বাচ্চা কেন হতে যাবে? যখনই ওর বিয়ের কথা বলি তখনই বাসা থেকে বের হয়ে কারো না কারো বাসায় গিয়ে 3-4 দিন বেড়াতে যায়। এই বয়সে বিয়ে দিতে চাইলে এরকমই তো করবেই। তোমার মেয়ের বর্তমান 23 বছর শেষ। তো কি হয়েছে? কিছুই তো হয়নি। এরা তো নিজেও কোনো ছেলেকে পছন্দ করে না, যা আমরা ঠিক করে দিই ওর পছন্দ হয় না। কি করবো বলো? ও যার সাথে থাকবে সারা জীবন তাকে তো পছন্দ হতে হবে। সে পছন্দ কবে হবে শুনি? আচ্ছা এবার আসুক, তারপর আমি কথা বলে দেখব। এবার কোন বান্ধবীর বাসায় গিয়েছে? জানি না, যখন ফিরবে জেনে নিব। মনে যেন থাকে, হয়তো আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, নয়তো নিজের পছন্দ করা কোনো ছেলেকে নিয়ে আসবে। ঠিক আছে, বলে দিব। এখন তুমি অফিসে যাও। যাচ্ছি। তাহলে এখন বুঝতে পারছেন তো কেন ইরার বাবা মা ওকে নিয়ে চিন্তা করছে না। এখন চলুন আমরা অন্যদিকে যাই, মানে ইরার কাছ থেকে ঘুরে আসি। এই যে শুনছেন, কি চাই? আমার না ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? আমার জন্য খাবার নিয়ে আসো। কি কি খাবার? বুয়াকে বলে দিচ্ছি, রান্না করে দিবে। আইসক্রিম খাবো আমি। ঠিক আছে, নিয়ে আসতেছি। তা কোন ফ্লেভার লাগবে? আমি সাথে আসি, তাহলে দেখে নিতে পারবো। ঠিক আছে, চলুন। বের হয়ে নিচে নামে, তারপর একটি দোকানে আসে। সেখানে ভাই, আপনি হঠাৎ আমার দোকানে? তোর দোকানে কত রকমের আইসক্রিম আছে, সবগুলোর একটা করে সামনে রাখ। জি ভাই, রাখতেছি। সবকিছু সামনে এনে রাখে। ইরা দেখতে থাকে কোনটা রেখে কোনটা খাবে, নিজেই বুঝতে পারছে না, তাও 5-6টা নিয়ে নেয়। একটা করে হবে নাকি আরো নিতে হবে? আরো লাগবে আমার। একটা করে বক্স দিয়ে দে। 1 মিনিট সময় দেন, আমি দিচ্ছি। আইসক্রিম দেওয়া হলে সেগুলো নিয়ে চলে আসে রুমে, এসে কয়েকটা খেয়ে নেয়। কি করছেন? এতগুলো খেলে তো পরে ঠান্ডা লেগে যাবে। তুমি তো আছোই, তোমাকে জড়িয়ে ধরে ঘুমালে আর ঠান্ডা লাগবে না। এই মেয়ের তো সত্যি মাথাটা গেছে। না জানি সামনে আরো কি কি করে, কবে যে এর মিসিং হওয়ার তথ্য পাবো। এদিকে আবিরকে কি কি করতে হবে তা একটু একটু করে বলতে থাকে রাতের বেলায়। কাল কিন্তু অ্যাটাক করব। কোন জায়গায়? কাল এসে জানাবো, তবে সবকিছু যেন রেডি থাকে। থাকবে। রাতে এরা ঠান্ডা লেগে যায়, সেজন্য ডক্টর নিয়ে আসে। ঠান্ডা লাগালো কি করে? আইসক্রিম খেয়ে। আমি ওই ওষুধ দিচ্ছি, এইগুলো খাবেন, তাহলে শরীর গরম থাকবে। কাল এই ঘুমের ঔষধ খাইয়ে দিবেন, সাথে গরম হওয়ার ঔষধও। ঠিক আছে ডক্টর। চলি তাহলে। ডক্টর চলে যায়। রাতে ইরা আগের মতোই জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে 1 গ্লাস দুধের সাথে কিছু নাস্তা খাইয়ে দেয়, তারপর ঘুমের ওষুধ আর শরীর গরম রাখার ওষুধ খাইয়ে দেয়। আমি কাজে যাচ্ছি, ওর খেয়াল রাখবে। কোনো অসুবিধা হলে নিজেরা আগে দেখবে ঠিক করতে পারো কিনা। যদি না পারো আমাকে বলবে। ঠিক আছে, বলবো। চলে আসে ওর আস্তানায়। এখানে আবির তৎক্ষণে লোক নিয়ে তৈরি হয়েছিল। তাহলে এখন কি যাওয়া যাবে? চলো, তবে একটু সাবধানে থাকবে। ঠিক আছে। ওরা বেরিয়ে পড়ে একটা পুরো বাড়িতে, যে বাড়িতে আজকে হিরোইন সাপ্লাই হবে। হিরোইন দিয়ে আমরা কি করব? এইগুলো জ্বালিয়ে দিব। এতে আমাদের কি লাভ? টাকা তো পাবো। তাহলে টাকা আমরা নিব আর হিরোইন চালিয়ে দিব? ঠিক ধরেছ। ওরা যখনই আলাদা হবে তখনই অ্যাটাক করবে। ঠিক আছে। এইদিকে লোকগুলো হিরোইন আর টাকা অদল বদল করে সামনের দিকে এগিয়ে যায়। তখনই অ্যাটাক করে, ওদের মেরে ফেলে। টাকাগুলো নিয়ে তো নেয়, কিন্তু হেরোইনগুলো জ্বালিয়ে দেয়। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করব কি? আমি কি করে জেনেছি? এই প্রশ্ন কি? এই প্রশ্ন না। তাহলে কোন প্রশ্ন? আমরা তো চাইলেই হেরোইনগুলো নিজেরা বিক্রি করে টাকা নিতে পারি। আমরা হেরোইন বিক্রি করব? সে হেরোইন ছেলেমেয়েরা কিনে তা দিয়ে নেশা করবে। আমরা নিজেরা খারাপ কাজ করি, কিন্তু তাই বলে অন্যরা খারাপ হবে তা হতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছি আপনার কথাগুলো। এখন চলো তাহলে, কেউ আসার আগেই এখান থেকে চলে যেতে হবে।
ঠিক আছে, চলুন তাহলে। ওরা বেরিয়ে পড়ে। এইদিকে আকাশ আস্তানায় চলে আসে। আবির, এই টাকাগুলো আমাদের সব লোকেদের দিয়ে দাও। কি বলেন, এতগুলো টাকা দিয়ে দিব? আমাদের লোকই আছে 50 জন। এইখানে তো টাকা আছে 15 লক্ষ। সমস্যা নেই, 30 করে দিয়ে দাও। যে মাসে বেশি হবে সেই মাসে বেশি দিব, আবার যে মাসে কম হবে সে মাসে কম নিব। কি বলো তোমরা? বস, আপনি যা বলবেন তাই হবে। আপনার মুখের উপর আমরা কখনো কথা বলবো না। তাহলে এই 15 লক্ষ ওদের 50 জনকে দিয়ে দাও। ঠিক আছে, এই তোমরা লাইনে দাঁড়াও। আমি তাহলে গেলাম এখন। আবির ওদের টাকা দিতে থাকে। আকাশ দুপুরে পরে বাসে আসে। ওই মেয়েটার কি ঘুম ভেঙেছে? এখনো ফিরেনি। খাবার তো রেডি আছে। জি আছে। আমি বললে উপরে নিয়ে আসিও। ঠিক আছে। অন্যদিকে কি ব্যাপার, ওরা এখনো আসছে না কেন? তা তো জানি না। কল দিয়ে দেখো তো। কল তো দিয়েছি, কিন্তু কেউ কল ধরছে না। কি বলো? একটা কাজ করো, ওখানে গিয়ে দেখে আসো তো সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, যাচ্ছি। জাফরের লোকেরা ওখানে এসে দেখে কোনো কিছুই ঠিক নেই। চারিদিকে লোকেরা মরে পড়ে আছে। সেজন্য জাফরকে আবার কল দেয়। বস, এখানে তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এখানে তো আমাদের লোক সাথে যাদের সাথে ড্রিল হওয়ার কথা ছিল, ওরাও মারা পড়েছে। কার এত বড় সাহস আমার লোকদের মারে? তা এখন কিভাবে বলবো বলেন? খোঁজ নিয়ে দেখো তো। ঠিক আছে বস। ওরা খোঁজ নিতে থাকে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে বসে আছে। ওই, তুমি এতক্ষণ কই ছিলে? কাজ ছিল, সেজন্য বাইরে গিয়েছিলাম। আমাকে একটু আদরও করো না তুমি? এত কিপটে কেন তুমি? হুম হুম। তুমি কি আমার বউ লাগো যে আদর করব? আমি যদি তোমার বউ না হই তাহলে তোমার বউ কে? বিয়ে করলে তো বউ হবে। তোমার মাথা আসলেই গেছে। তার নিজের মাথার ঠিক নেই, সে পড়ে আছে আমার মাথা নিয়ে। কিছু কি বলেছো? কই না তো। তোমার জন্য আজকে আমি রান্না করব। কি রান্না করবে শুনি? সেটা তো জানি না। তার সে ভালো কফি বানাও। কফি আবার কি? উফ, আমি কাকে কি বলছি যে নিজের নামটাই ভুলে গেছে। সে কিভাবে কফি বানাবে? আচ্ছা, ঔষধ খেয়ে নাও। এ কি, ফ্রিজ থেকে আইসক্রিম খেলো কে? আমি সব খেয়ে নিয়েছি। তাই বলে সবগুলো? খেয়েছি তো, কি হয়েছে? এমনিতেই না তুমি অসুস্থ, তার উপর আবার। আরে কিছুই হবে না। কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে আবারও জ্ঞান হারায়, কপালে হাত দিয়ে। এর তো জ্বর এসেছে। কে কোথায় আছো? জি স্যার, বলুন। ডক্টরকে আসতে বলো, সাথে বলে দাও ওর জ্বর এসেছে, সেজন্য কিছু মেডিসিন যেন নিয়ে আসে। ঠিক আছে। কিছুক্ষণ পর ডক্টর এসে ওষুধ দিয়ে যায় সাথে। আপনাকে কিছু কথা বলার ছিল। কি কথা? ওনার তো জ্বর, এরকম অবস্থায় রোগীর সেবা যত্ন করা অনেক দরকার। তা তো বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে? প্রথমত দৈনিক 2 বার করে ওনার শরীর ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। গোসল করানো যাবে না, সেজন্য ভেজা কাপড় দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। কিন্তু ডক্টর, আমি কি করে করব? দেখুন, আপনাকে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাছাড়া উনি আপনার স্ত্রী, ওনাকে দেখা বা স্পর্শ করা অধিকার আপনার আছে। চলি তাহলে। ডক্টর চলে যায়। এরপর আবার রুমে আসে। এই ডক্টরের বাচ্চা তো আচ্ছা একটা ঝামেলায় আমাকে ফাঁসিয়ে দিল। তাছাড়া এই মেয়ের তো জামাও নেই এখানে। কি করব? কিছু জামা নিয়ে আসি বরং। যেই ভাবা সেই কাজ। শপিং মলে এসে কিছু জামা আর কিছু জিনিস নিয়ে বাসে আসে। এরপর চোখ বেঁধে নেয়। তারপর এক এক করে ভেজা কাপড় দিয়ে ইরার শরীর পরিষ্কার করতে থাকে। তারপর জামা চেঞ্জ করে একটা নতুন জামা পরিয়ে দেয়। পরানো হয়ে গেলে আমাকে এই কোন ঝামেলায় ফেলে দিলে? ভালোই ছিলাম ওখানে। এই মেয়ে তো আমার লাইফের 12টা বাজিয়ে দেবে। কোনো মতেই তো শান্তি পাচ্ছি না। নাই এর খোঁজ পাচ্ছি। যদি ওর ছবি দিয়ে খোঁজ করি তখন তো আরও বিপদ। দেখা যাবে অনেক বদমাশ চলে আসবে নিজের আত্মীয় বলে। আচ্ছা, আর কয়েকটা দিনই তো, এরপর দেখি কি করা যায়। কিছুক্ষণ পর ইরাকে খাইয়ে দিয়ে কম্পিউটার নিয়ে কাজ করতে থাকে। তখন জাফর কি কি করছে, সাথে আসিফও কি কি করছে তা দেখতে থাকে এক এক করে। ওদের মেসেজগুলো পড়তে থাকে। আসিফ, আমার লোকদের কে মারলো? আমি তো জানি না। কয়দিন আগেও তো কিছু অস্ত্র কেউ হামলা করে নিয়ে গেছে, তুই সেটার প্রতিশোধ নিচ্ছিস না তো?
আমি কেন এরকমটা করব? তাহলে আর কে করবে এরকমটা? আরো অনেক মাফিয়া তো আছে, ওদের জিজ্ঞেস কর, তাহলেই তো জানতে পারবি। ওদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে তুই কি বুঝতে চাচ্ছিস? আমি কি বুঝাতে চাচ্ছি তা তুই ভালো করেই জানিস। আমি কিছুই জানি না। তোর থেকে আমার হেরোইন নেওয়ার কথা ছিল, কিন্তু পরে আমি তা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো কি হয়েছে? তুই সেটার বদলা নেওয়ার জন্য এইসব করছিস তো? কারণ তুই জানতি আমি কোন জায়গায় লেনদেন করব। দেখ, আমি সব জানি না। আমার মোটেও বিশ্বাস হয় না। বললাম তো আমি এই ব্যাপারে কিছু জানি না। কথাটা বলার পরে আর কোনো মেসেজ করেনি, সবটা দেখতে থাকে আকাশ। সবটা দেখে ওর মাথায় একটা প্ল্যান আসলো। আমি যদি কোনোভাবে আসিফ আর জাফরের মধ্যে একটা দ্বন্দ্ব করে দিতে পারি, তাহলে তো সব দিক দিয়ে আমারই লাভ। ওরা মাঝখান থেকে মারামারি করতে থাকবে, অন্যদিকে লাভ আমার। কিন্তু কিভাবে কি করা যায় ওটাই তো ভেবে পাচ্ছি না। যাক গিয়ে, কাল ভেবে নিব। এখন বরং আমি ঘুমাই। ঘুমিয়ে পড়ে। রাত 3টার পরে ইরা তো জ্বরের কারণে উল্টাপাল্টা বকতে থাকে। এই মেয়েকে নিয়েও পারি না, কিভাবে কি করব এখন একে নিয়ে। এর পরিবারও কেমন লোক বুঝি না। ও যে এতগুলো দিন ধরে বাসায় ফিরছে না, একবারও তো খোঁজও নিচ্ছে না। আমি একটা ছেলে হয়ে কিভাবে একটা মেয়ের দেখাশোনা করব আপনারাই বলেন। আমি পানি খাবো। পানি এনে দেয়, সাথে খাইয়ে দেয়। তখন খেয়াল করে আবারও ইরার জামা ঘামে ভিজে গেছে। এখন আবার চেঞ্জ করতে হবে। উফ, কি করব এখন? ডক্টরকে কল দেই। একটু পরে ডক্টর কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা শেষ হলে, কিন্তু ওই রকম করাটা কি ঠিক হবে? হবে, শুধু দেখবেন আবার বেশি ঠান্ডা যেন না হয়। ঠিক আছে। এরপর ইরার জামা সবকিছু খুলে ফেলে, সাথে আবারও শরীরে থাকা ঘামের পানি কাপড় দিয়ে পরিষ্কার করে নেয়। তারপর একটা পাতলা কাঁথা দিয়ে ঢেকে রাখে, সাথে এসি ঠান্ডা হাওয়া একদম কমিয়ে দেয়। কেননা নয়তো গরম কমাতে গিয়ে উল্টো ঠান্ডা বেশি লেগে যাবে সকালবেলায়। হাই আল্লাহ, আমার এই অবস্থা হলো কি করে? তার মানে কি আকাশ আর আমার মধ্যে? যাক, ভালোই হয়েছে, ও তো আমার হাজবেন্ডই হয়। সেজন্য আকাশকে ডেকে তুলে চোখ মেলে তাকে ইরা দেখে কিছু বলতে যাবে। ওই, এত চেঁচাও কেন? আমি তো তোমার বউ, বাইরের কেউ না যে দেখলে সমস্যা হবে। এখন বলো, আমার এইসব কেন খুললে? রাতে ঘামে ভিজে গিয়েছে সবকিছু, সেজন্য খুলে ফেলেছি। যাক, ভালো করেছো। আচ্ছা, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। এই অবস্থায় যাবে? সরি, মনে ছিল না। ইরা সবটা পরে নেয়। অন্যদিকে আকাশ রেডি হয়ে নেয়। নাস্তা করে ইরাকে বাসায় রেখে চলে আসে আস্তানায়। আবির, একটা কথা বলার ছিল। জি ভাই, বলেন। আবিরকে জাফর আর আসিফের সব কথা বলতে থাকে। সবটা শোনার পরে, আপনি কি করে জানেন ওদের মধ্যে কি কথা হয়েছে? ফোন, এটা বলো আমাকে, কি করা যায়? জাফরের এখানে নতুন লোক দিয়ে হামলা করাই। তাহলে ওদের বলবে, যদি ও ধরা খায় যেন আসিফের নাম বলে। ঠিক আছে। আরও কিছু প্ল্যান শিখিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে বাসায়। এসে দেখে ইরা ঘুমাচ্ছে, সেজন্য কম্পিউটার নিয়ে বসে পড়ে। তখন আবির কল দেয়। বস, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? কারা যেন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করেছে। কি বলছো? একটু আগে টাকা উঠাতে গিয়ে দেখি সব খালি। এটা কিভাবে সম্ভব? গতকালও তো টাকা ছিল। কিন্তু আজকে নেই। নতুন লোকদের জন্য টাকা তুলতে এসে জানতে পারি। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাকিটা দেখতেছি। ঠিক আছে, দেখুন তাহলে। এবার আকাশের অ্যাকাউন্ট নাম্বার লগ ইন করে। তারপর কোন কোন জায়গায় কীভাবে টাকা খরচ হয়েছে তা জানতে থাকে। তখন চোখে পড়ে কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট। তখন বুঝতে বাকি রইল না যে টাকাগুলো কোথায় গিয়েছে। সেজন্য একটা সার্ভারে আকাশ লগ ইন করে ঢুকে। তখন, আরে ভাই, আপনি এতগুলো মাস পরে? এসেছি একটা কাজে। কি কাজ আমাকে বলুন, আমি করে দিচ্ছি। কেন, আমি কি পারবো না? আমি তা বলতে চাইনি। আপনি কেন কষ্ট করতে যাবেন শুধু শুধু? কিছু হবে না, তুমি আমাকে এটা বলো, এই অ্যাকাউন্ট থেকে টাকা কে নিল? বিশ্বাস করুন বস, আমি জানি না। তাহলে টাকা নিল কে? দুজনে মিলে খুঁজতে থাকি, তাহলে তাড়াতাড়ি পাবো খোঁজে। ঠিক আছে, খোঁজো তাহলে। আকাশ আর ঈশান মিলে খুঁজতে থাকে। অনেকটা সময় ধরে খোঁজার পর একজনের অ্যাকাউন্টে টাকাগুলো মেলে। ভাই, টাকাগুলো পেয়েছি।
কার এত বড় সাহস হলো আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে? একে তো চিনি না, নাই আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কথা বলে দেখো, যদি তেরামি করে সারা জীবনের জন্য ওর হ্যাকিং আমি বন্ধ করে দেব। ভাই আপনি শান্ত হন, আমি ছেলেটার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি বিষয়টা। তাড়াতাড়ি করো। ঈশান ওই লোকটাকে মেসেজ করে কথা বলতে থাকে। তখন দেখুন, আপনি যেই হন না কেন, আমি টাকা ফেরত দিব না। তুমি কি জানো তুমি কার টাকা মেরেছো? কে শুনি উনি? তুমি তো এই লাইনে নতুন, সেজন্য তোমাকে যদিও নাম বলি তুমি মোটেও চিনতে পারবে না। তারপরেও নাম তো বলুন। একে নাম শুনেছো? লোকটা একে নাম শুনে ভয় শেষ, কেননা হ্যাকিং এর জগতে এমন কোনো ব্যক্তি নেই যে একে নামটা শুনেনি। উনি কিভাবে একে হবে? তোমাকে আমি এত কিছু বোঝাতে পারবো না। তুমি ওনার টাকা ফেরত দিবে নাকি আমি তোমার উপরে অ্যাটাক করা শুরু করব? না ভাই, এরকমটা করবেন না। আমি 1 মিনিটে টাকাগুলো দিতেছি। তাড়াতাড়ি করো। 5 মিনিটের মধ্যে টাকা চলে আসে। এতে আকাশ ঈশানকে আবার জানায়, ভাই ও নতুন, সেজন্য না জেনেই। ওকে বলে দেবে এভাবে যেন পরবর্তীতে আর এরকমটা না করে। ঠিক আছে ভাই। সাথে এটাও বলবে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে আর ক্ষতি করে তাহলে ওর জন্য ভালো হবে না। ঠিক আছে ভাই, বলে দিব। টাকাগুলো আসার পরে আবিরকে কল দেয়। ব্যাংকে যাও, টাকাগুলো তুলে নাও। অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই, বলেছি তো তখনই। টাকা আবার এসেছে। কিন্তু কিভাবে? এত কিছু তুমি জেনে কি করবে বলো? তুমি বরং টাকা নিয়ে ওই কাজে দিয়ে দাও। ঠিক আছে বস। আবির ওই টাকা নিয়ে চলে যায় ওই লোকগুলোর মাঝে দেয়। কি করতে হবে? বেশি কিছু না, এই লোকটার উপরে ছোট করে একটা হামলা করতে হবে। কিন্তু ওনাকে কি মেরে ফেলবো নাকি আহত করব? ওই রকম কিছু করতে হবে না। তাহলে ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। তোমরা তো 10 জন আছো, এই লোকটাও কিন্তু একটা গ্যাং চালায়। ওর গ্যাং 20 জনের মতো লোক আছে। তোমরা শুধু যাবে, কিছু বোমা ফেলবে ওদের আস্তানায়। যদি বোমার আঘাতে কেউ মারা যায় তাহলে যাবে, যদি না মারা যায় কয়েকটা গুলি করবে। 2 থেকে 3 জনকে মেরে চলে আসবে এখান থেকে। এটা তো সিনেমাকেও হার মানিয়ে দিবে। তোমাকে শুধু এটুকুই করতে হবে। লাখ লাগবে? সমস্যা নেই, এই নাও 50, বাকিরা কাজ হয়ে যাওয়ার পরে। আমি পুরো টাকা একসাথে নেই। ঠিক আছে নাও। টাকা দিয়ে সাথে ঠিকানাও দেয়। ঠিকানা দিয়ে চলে আসে, সাথে ভাবতে থাকে। সামান্য 10 জনকে নিয়ে যে একটা ভাব দেখালো, আমাদের মতো 50 জন হলে তো কে না কি করতো। বসকে বলেছিলাম আরো লোক নিতে, কিন্তু না, এত লোক দিয়ে কি করবে। সে যাকে, আমার কাজ শেষ, এবার বাকিটা ওরা যা করার করবে। কাজ শেষে আবির চলে আসে আর আকাশকে জানায়। তা ওরা কবে করবে কাজ? কিছু কি বলেছে? বললো তো 2 থেকে 3 দিনের ভেতরেই করবে। ওদের কাছে বোমা নেই, সেগুলো আনবে। বুঝতে পেরেছি, কাজটা হয়ে গেলেই হয়। এটা কিন্তু ঠিক বলেছেন। আচ্ছা শোন, কাল একটা জায়গায় যেতে হবে। কোন জায়গায়? ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওখান থেকে বাসায় ফেরার সময় কিছু চকলেট নেয়। বাসায় ফিরে ইরা দেখে তো অনেক খুশি হয়ে যায়। এতগুলো চকলেট আমার জন্য? তোমার জন্য। দাও দাও, আমি খাওয়া শুরু করি। বেশি খাওয়া কিন্তু চলবে না, বুঝলে? অল্প করে খাবো। চকলেট খেতে থাকে, খেতে খেতে গল্প করতে থাকে। তখন আচ্ছা, আমরা প্রথম সন্তান। প্রথম সন্তান কি? ছেলে নিব নাকি মেয়ে? কথাটা শুনে আকাশের ঢেকুর উঠে যায়, কেননা আপনারা তো সবই জানেন, সেজন্য নতুন করে আর কিছু বললাম না। আগে তুমি সুস্থ হও, তারপর। আমার তো কিছুই হয়নি, আমি তো সুস্থই আছি। জানি তোমার কিচ্ছু হয়নি, কিন্তু বাচ্চা নেওয়ার মতো শরীর তোমার এখনো হয়নি। আর একটু মোটা হও। কি বলো? আমার তো যথেষ্ট ওজন আছে মনে হচ্ছে। আরো 5 কেজি ওজন বাড়াও, তারপর। সত্যি বলছো তো? 100% সত্যি বলছি আমি। নাও চকলেট খাও। কি আর করবে, চকলেট খেতে থাকে, সাথে মনে মনে অনেক গালাগালিও করতে থাকে। রাতে তো ইরা আবারও আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন আবির ওই ঠিকানায় যায় কিছু লোক নিয়ে, সেজন্য কোনো কিছু দেখতে পাচ্ছে না। সেজন্য বস, এখানে তো কিছুই নেই। 10 মিনিট পরে একটা নৌকায় করে কিছু লোক আসবে। তারপর কি করব? নৌকায় থাকা একজন মহিলাকে চেক করবি। পুরুষ হয়ে মহিলাকে চেক করে কিভাবে? ওটাও পুরুষ, মহিলা সেজে আসবে।
কিন্তু কি যে করব। ওর কাছে কিছু ডায়মন্ড পাবি, ওইগুলো জোর করে নিয়ে আসবি। মেরে ফেলতে হলে মেরে ফেলবি। এর কাছে কি করে আসবে? উফ, তুই এত প্রশ্ন কেন করিস? যা বলেছি তা কর। ঠিক আছে। এরা তো অপেক্ষা করতে থাকে অন্যদিকে। ইরার আব্বু, ওই ইরার আব্বু, কি হয়েছে বলো? তোমার মেয়ের আর কোনো খোঁজ পেলে কি? আজকে তো 5 দিন চলতেছে। এবার ওর কোনো বিপদ হলো না তো? তাহলে কি ওর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুলিশ বা টিভিতে দেখাতে বলি? তাই করো। মেয়েটা তো আগে 3-4 দিনে চলে আসতো, এবার 5 দিন হয়ে গেল। তাড়াতাড়ি যাও পুলিশ স্টেশনে। ঠিক আছে, যাচ্ছি আমি। রফিক চৌধুরী পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। অন্যদিকে আবির অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে একটা নৌকা আসে ওখানে। ওই তো নৌকা এসেছে, কিন্তু সাথে একটা মহিলা আর 2টা লোক। এখন তাহলে কি করব? আমাদের দরকার ডায়মন্ডগুলো। ঠিক আছে। একটু পরে যেই ওরা নৌকা থেকে নামে, ওদের ধরে ফেলে। কি চাই আপনাদের? চাই তো অনেক কিছু, কিন্তু তোমরা কি তা দিতে পারবে? ঠিক বুঝলাম না। দেখ, আমরা জানি ও কোনো মেয়ে না। ওর কাছে যে ডায়মন্ডগুলো আছে সেইগুলো আমাদের দিয়ে দে, আমরা চলে যাব এখান থেকে। যদি না দেই? এই যে এক এক করে 3 জনকে মেরে তারপরে নিয়ে যাব। এবার ওরা একটু ভয় পেল, কেননা ওদের কাছে কোনো হাতিয়ার নেই। তাছাড়া ওরা যে এরকম বেশ বদলে আসবে তা তো ওরা আর জানতো না। কি আর করবে, ডায়মন্ডগুলো দিয়ে দেয়, যা ওরা আস্তানায় নিয়ে আসে। আকাশ কল করে বলে দেয়, ওইগুলো লোকারে রাখো, আমি কাল এসে দেখে নিব। ঠিক আছে। এদিকে রফিক চৌধুরী চলে আসে পুলিশ স্টেশনে। ওসি সাহেব, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আপনার মেয়ের ডিটেলস বলুন, আর কিভাবে কি হয়েছে তা বলুন। রফিক চৌধুরী নাম সহ বাকিটা বলতে থাকে। সবটা শোনার পরে, কখন থেকে পাওয়া যাচ্ছে না? এ তো 5 দিন আগে। কি বলছেন? 5 দিন আগ থেকে পাওয়া যাচ্ছে না, আর আপনি এখন আসছেন আমাকে বলতে? আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা কি বলুন তাহলে। আসলে আমার মেয়েকে যখন বিয়ের কথা বলি, ও পালিয়ে আমাদের কোনো আত্মীয় বা কোনো বন্ধুর বাসায় চলে যেত, আবার 3-4 দিনের ভিতর চলে আসতো। এই নিয়ে 7 বার পালিয়েছে, আর 7 বারই 3-4 দিনের ভিতর চলে এসেছে। কিন্তু এবার তো 5 দিন পার হয়ে গেল। ঠিক আছে, যান আপনারা, আমরা দেখতেছি বিষয়টা। জি স্যার, একটু দেখবেন। উনি তো রিপোর্ট লিখে চলে এসেছেন। অন্যদিকে আকাশ আস্থানেই আসে, সবগুলো ডায়মন্ড এনে বিক্রি করে দেয়। তবে একটা ডায়মন্ড এর টুকরো আকাশের পছন্দ হয়েছে, সেজন্য ওই টুকরো দিয়ে একটা আঙ্গুলের রিং বানিয়ে নিয়ে আসে বাসায়। এরা এরা কি হলো, ডাকছো কেন? হাতটা বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দিলে আকাশ রিং পরিয়ে দেয়। এরা তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, তাও কোনোভাবে সারিয়ে নেয়। এত কিস করতে হবে না, যাও এখন ফ্রেশ হও, খাবার খাবো। ঠিক আছে। এইদিকে খবর তো গেল, অন্যদিকে ওই লোকগুলো চলে যায় জাফরের উপরে অ্যাটাক করতে। জাফর তখন ওর আস্থানেই ছিল। একটা কাজ করো, ওরা যেভাবে বলছে সেভাবে কাজটা করতে হবে। কিন্তু যদি ধরা পড়ে যায়? অ্যাটাক করে কিছু লোককে মেরে আমরা চলে যাব। ঠিক আছে। ওরা অ্যাটাক করে, তখন জাফরও ওর লোকেদের রেডি করে। তোরাও অ্যাটাক কর, একটাকেও আজ বাঁচতে দিবি না। ঠিক আছে বস। ওরাও অ্যাটাক করে বসে, এক একে ভাড়াটার লোকেদের মারতে থাকে। আমাদের তো 5 জন মারা গেল। তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। এইগুলো রেখে যাই তাহলে। সেটাই করি। কিছু অস্ত্র রেখে ওরা পালিয়ে যায়। জাফর ওর লোকেদের নিয়ে আসে। দেখ তো, এগুলো কার অস্ত্র? এগুলো অফিসের অস্ত্র মনে হচ্ছে। কই দেখি তো। অস্ত্রে থাকা ছিল দেখে বুঝতে বাকি রইল না এদের, এটা যে আসিফের কাজ। ওই আসিফের এত সাহস হয় কি করে? তাহলে এখন কি করবেন? লোক জমা কর, আমরা 2-3 দিনের ভিতর আসিফের এখানে আক্রমণ করব। ঠিক আছে বস। এদিকে অবস্থা তো দেখলেন, এখন চলুন অন্যদিকে কি হচ্ছে তা দেখে আসি। এদিকে এরা এখন অনেকটাই সুস্থ হয়ে যায়। কিছু কিছু স্মৃতি ওর মনে পড়তে থাকে, কিন্তু আকাশকে এখনো এরা ওর স্বামী বলেই মানে। রাতের বেলায় আমার না কিছু কাহিনী মাথায় ঘুরপাক খাচ্ছে। এই তো আমি বাবা মার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছি। আচ্ছা, আমার বাবা মা কোথায়? ওনারা তো বাসায়। আমি ওনাদের কাছে যাব? আচ্ছা, আমি নিয়ে যাব। সত্যি বলছো তো? সত্যি।
এরা তো খুশি হয়। এদিকে আবিরকে পুলিশ স্টেশনে আবারও খোঁজ নেওয়ার জন্য বলা হয়। আবির খোঁজ এনে আকাশকে জানায়। তা ওদের ঠিকানা কি এনেছিস? এনেছি। তবে একটা কথা। কি কথা? আপনি এগুলো দিয়ে কি করবেন সেই সব তো বললেন না। কাজ আছে। আচ্ছা, ওই দিকের কি খবর? ওদের দলের 5 জন মারা যায়। তাছাড়া যেভাবে বলেছি ওরা একটু বেশি করতে গিয়ে 5 জন মারা যায়। বুঝতে পেরেছি। তা জাফর এখন কি করবে? এটা তো এখন সে বলতে পারবে। আচ্ছা, কাজ করো তাহলে। আবিরের সাথে কথা বলে ইরার বাবাকে কল দেয়। কে বলেছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আপনার মেয়ের খোঁজ আমি দিতে পারবো। সত্যি বলছো বাবা? তুমি আমার মেয়ের খোঁজ দিতে পারবে? পারবো। তবে একটা কথা। কি কথা বলো? আপনার সাথে আপনার মেয়ের ছবি তো আছে। আমার এই নাম্বারে ছবি পাঠান। যদি সত্যি আপনি ওই মেয়ের বাবা হন তাহলে আমি আপনার ঠিকানায় নিয়ে আসব। ওকে? ঠিক আছে, আমি পাঠাচ্ছি। ছবি পাঠানো হয়। ছবি দেখে বুঝতে বাকি রইল না এটা যে মেয়েটির পরিবার। সেজন্য রফিক চৌধুরী আবারও কল দেয়। এখন তো বিশ্বাস হলো? কাল আপনার মেয়েকে নিয়ে আসবো আমি। ঠিক আছে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। না আঙ্কেল, এটা আমার কর্তব্য। পরদিন ইরাকে নিয়ে রফিক চৌধুরী পাশে আসে। বাসে ইরাকে দেখার পর ওর বাবা মা তো অনেক খুশি হয়। ইরা, তুই এসেছিস? আপনারা কে? এসব কি বলছিস তুই? ওগো, ওনারা কে হয়? আমার মেয়ের কি হয়েছে? আসলে একটা সমস্যার কারণে এরা কাউকে চিনতে পারছে না। তবে 7 দিনের ভিতরে মোটামুটি ঠিক হয়ে যাবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে কি? আকাশ ওনাদের দুজনকে সবটা বলতে থাকে। এরার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে স্মৃতি ভুলে যাওয়ার ব্যাপারটাও বলে। তোমরা কি বিয়ে করেছো? না আঙ্কেল। তাহলে ও তোমায় স্বামী বলে সম্বোধন করছে কেন? এটা আমি নিজেও জানি না। হসপিটাল থেকেই ও আমাকে নিজের স্বামী বলে মেনে আসছে। ডক্টর ঔষধ দিয়েছে। গতকাল বলল ওর কিছু কিছু মনে পড়তেছে। পরে জিজ্ঞেস করাতে আপনাদের কথা বলল, কিন্তু ও এখনো পুরোপুরি আপনাদের চেনে না। ও কোনো ক্ষতি? না আঙ্কেল, ওইগুলো যদি করতাম তাহলে ওকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য আসতাম না। তুমি কিন্তু মনে কষ্ট নিও না। এরকম প্রশ্ন করাটাই স্বাভাবিক। আঙ্কেল, চলি তাহলে। উঠে যেতে থাকে তখন ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। এই কোথায় যাচ্ছ আমাকে রেখে? এরা কারা বলো? এরা তোমার বাবা মা। আজ থেকে তুমি ওনাদের সাথে এই বাসায় থাকবে। আমি তো ওনাদের চিনি না, তাহলে ওনাদের সাথে কেন থাকবো বলো? এনাদের সাথে কয়েকটা দিন থাকলে তোমার বাকিগুলো মনে পড়বে। তুমি আমাকে দেখতে আসবে তো এখানে? আসবো। আমি তাহলে এখন আসি। আন্টি, এই ওষুধগুলো খাওয়াবেন ওকে। আশা করি 7 দিনের ভেতরে ওর সবটা মনে পড়বে। তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? না আন্টি, তেমন জ্বালাইনি। ও তো আমারই মেয়ে, আমি জানি ও কেমন। আচ্ছা, তুমি কিন্তু মাঝে মাঝে এসো। ঠিক আছে, আসবো। চলি তাহলে আমি। ওখান থেকে বেরিয়ে আসে। এরা বাবা মা ইরাকে নিয়ে রুমে আসে। রুমে এনে ওর যত্ন আর দেখাশোনা করতে থাকে। অন্যদিকে আকাশ বাসে এসে একটা ঘুম দেয়। পরদিন জাফর তো লোকজন রেডি করে ফেলে। আরও কিছু লোকেদের খবর দেয়। যা আকাশ জানতে পারে জাফরের ফোন হ্যাক করে। সেজন্য আসিফকে কল দেয়। কে রে তুই? আমি কে তা এখন জেনে তোর কোনো কাজ নেই। আমি যা বলতে চেয়েছি তা এখন ভালো করে শুনে রাখ, কেননা এতে তোর জীবনও বাঁচতে পারে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ব্যাপার খুবই সহজ। কিরকম সহজ? জাফরকে তো চিনো? চিনি তো, কিন্তু জাফরের কথা তুই আমাকে বলছিস কেন? কেননা জাফর তোকে মারার জন্য তোর আস্তানায় আসতেছে। তুই বললেই কি আমি তোর কথা বিশ্বাস করে নেব? বিশ্বাস তো করতেই হবে। যদি না করি? তাহলে আমার তো কোনো ক্ষতি হবে না। যা হওয়ার তোর হবে। রাখি তাহলে। কল কেটে দিয়ে বসে থাকে। তখন এটা কি করলেন ভাই? কেন, কি করলাম? আপনি আসিফকে কেন বলতে গেলেন? এখন আসিফ তো আগে থেকে লোকজন রেডি করে রেখে দিবে। আমিও তা চাই। কিন্তু কেন? এর কারণ হচ্ছে এতে দুজনেই মারা পড়বে। সেটা কিভাবে? কিভাবে বলতে, যদি আসিফকে না জানানো হয় তাহলে তো জাফর অনেক সহজেই মেরে ফেলবে। এখন আসিফ জানলো, সেজন্য ও নিজেকে বাঁচাতে পারবে। এতে আপনার কি লাভ? ওরা এখন যুদ্ধ করবে,
আর দুই পক্ষের লোক মারা যাবে আর লোক কমতে থাকবে, এতে ওরা দুর্বল হয়ে পড়বে। কিন্তু ওদের তো মরতে হবে। ওরা ঠিকই মারা যাবে। কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমি ওদের মেরে আসবো, ওদের মধ্যে যে বেঁচে যাবে সেই মারা যাবে আমার হাতে। তাহলে তো আমাদের এখন রওনা দিতে হবে। চলো তাহলে আমরা নিজেদের কাজ করে নেই। ওরা বেরিয়ে পড়ে। এদিকে আসিফও কি মনে করে লোকজন নিয়ে রেডি থাকে। কিছুক্ষণ পরে 5টা গাড়ি ওর আস্থানার দিকে আসতে থাকে। দেখেন ভাই, তার মানে লোকটা সত্যি বলছিল। সেটাই তো দেখতেছি আমি। এখন তাহলে কি করা যায়? ওরা গাড়ি থেকে নামলেই হামলা করা শুরু করবে। ঠিক আছে। জাফর গাড়ি নিয়ে নামে, সাথে লোকেদেরও নামায়। ওরা নামার পরে আসিফের লোকেরা হামলা করে। ওরা জেনে গেছে, তোমরা হামলা করো। ঠিক আছে বস। এরপর দুই পক্ষের লড়াই হতে থাকে। এতে দুই দলের লোক মারা যেতে থাকে। 1 ঘন্টা ধরে এই লড়াই চলতে থাকে। 1 ঘন্টা পরে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুইও বাঁচাতে পারবি না। তোর কত বড় সাহস! তুই আমাকে মারার জন্য আমার আস্তানায় লোক পাঠিয়েছিস। আমি তো কোনো লোক পাঠাইনি। আমার উপর হামলা হয় তাও তোর বন্দুক দিয়ে। এইগুলো তো অন্য কেউ চুরি করে নিয়ে গেছে। মিথ্যে বলবি না। আমি সত্যি বলছি, ওই একে আমার লোকদের মেরে সব কিছু নিয়ে গেছে। ওনার কি বন্দুকের অভাব আছে যে তোর ওইগুলো নিতে যাবে? তুই আমাকে বোকা পেয়েছিস। আমি সত্যি বলছি, আমার মনে হয় কেউ একজন আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য এটাই করছে। কিন্তু কে হতে পারে? কথাটা বলতে বলতে আকাশ আর আবির দুজনেই আসিফ আর জাফরের হাতে গুলি করে, সাথে পায়ে। ওরা দুজনেই মাটিতে পড়ে যায়। তোরা ঠিকই ধরেছিস, আমি সব কাজ করেছি। আমরা তোর কি ক্ষতি করেছি? তোরা আমার ক্ষতি না করলেও সাধারণ লোকজনের ক্ষতি করেছিস। কার কি ক্ষতি করলাম আমরা? তোরা দুজনেই ড্রাগস আর হেরোইনের ব্যবসা করিস, তার সাথে অস্ত্রের কথা তো বাদই দিলাম। মাফিয়ার মূল ব্যবসা এইগুলো হোক। এটাই তো সমস্যা, মাফিয়া হয়েও লোকজনের ক্ষতি না করেও থাকা যায়, কিন্তু তোরা তো কলেজ আর ভার্সিটির ছেলে মেয়েদের নষ্ট করে ফেলেছিস। প্লিজ ভাই, আমাদের বাঁচা। তোদের মতো লোকেদের কোনো ক্ষমা নেই। আবির, ওদের মেরে ফেলো এক্ষুনি। ঠিক আছে। আবির ওদের মেরে ফেলে। এখন হয়তো অনেকে ভাববেন এটা কি হলো, এদের মেরে তো গল্প শেষ করে দিলেন। আসলে ব্যাপারটা তা না, গল্প এখনো শেষ হয়নি। এটা তো সামান্য কিছু মাফিয়া, সামনে তো আরো বড় বড় রাঘব বোয়াল অপেক্ষা করে বসে আছে। কেননা এদের মারার পরেই তো ওদের আগমন হবে সামনের দিকে। গল্পের টুইস্ট আরও জটিল আর মজার হবে, তা আপনারা দেখতে পারবেন যখন গল্পটা পড়তে থাকবেন। এদের মেরে চলে আসে আস্তানায়। বস, এখন কি করবেন? সব শত্রু তো শেষ। কোথায় আর শেষ হলো, সবে তো মাত্র শুরু। কি বলেন? ঠিকই বলেছি, সবে তো শুরু। ওরা যাদের হয়ে কাজ করে তারা কি বসে থাকবে? কিন্তু ওরা কারা? সেটা আমি খুঁজে বের করে নিব। ঠিক আছে ভাই, আমি গেলাম, তোমরাও রেস্ট নাও। নতুন কোনো লোক যদি আমাদের দলে আসতে চায়, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ঠিক করবে। তবে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। জি ভাই, জানাবো। আকাশ ওর বাসায় চলে আসে। অন্যদিকে ইরা ঘুম থেকে উঠে আকাশকে না দেখে চেঁচামেচি শুরু করে দেয়। তখন ওর বাবা মা রুমে আসে। কি হয়েছে? তুই চেঁচাচ্ছিস কেন? আমার সাথে এতদিন যে ছিল সে কোথায়? তোর সাথে তো কেউ ছিল না। ও আচ্ছা। এভাবে ইরা মাঝে মাঝে আকাশকে খুঁজে, কিন্তু ইরার বাবা মা ব্যাপারটি এড়িয়ে যায়। কেননা ইরা তাদের সুস্থ হয়ে উঠবে। ইরা এখন মোটামুটি অনেক কিছু মনে করতে পারছে, সেজন্য ওর বাবা মা খুশি অনেক। 7 দিন পরে ইরা পুরোপুরি ঠিক হয়ে যায়, কিন্তু আকাশের সাথে কাটানো দিনগুলো ইরার এখন আর মনে পড়ে না, এক কথায় ভুলে গিয়েছে। এদিকে আম্মু, আমি ভার্সিটিতে গেলাম। সাবধানে যাবি গাড়ি নিয়ে। ঠিক আছে আম্মু। এবার গাড়ি নিয়ে বের হয়। কিছুটা দূরে আসার পর সেম অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। ওই চোখে কি কম দেখিস? কথাটা বলে বের হয় গাড়ি থেকে। এইদিকে সামনে গাড়ি থেকে আকাশ বের হয়, তবে আকাশ লক্ষ্য করে ইরাকে চিনতে পারছে না, সেজন্য। আমাকে চিনতে পারছো না? মোটেও না। কে আপনি? আমার নাম জেনে কাজ নেই, যেদিকে যাওয়ার ছিল যেতে পারেন। ইরা তো চলে যায়। আকাশ একটু অবাক হয়, সেজন্য ইরার বাড়িতে আসে। ইরার বাবা মা আকাশকে দেখে খুশি হয় অনেক। আরে আকাশ, তুমি হঠাৎ এতদিন পরে এলে? তোমাকে কত করে বললাম আসতে, তুমি তো আসলেই না। আন্টি, একটা কথা বলবো কি?
বলো কি কথা? ইরার সাথে আমার দেখা হলো, কিন্তু ও আমাকে চিনতে কেন পারছে না? আসলে এরা তোমার সাথে থাকা স্মৃতিগুলো ভুলে গিয়েছে। এই বাড়িতে ওকে নিয়ে আসার 3-4 দিন তোমার কথা ওর মনে পড়তো অনেক। আমরা ওকে বুঝিয়ে বলতাম, এরপর এখন তোমাকে চিনতে পারছে না। কিন্তু এরকমটা কি করে হলো? আমরা ডক্টরের সাথে কথা বলেছিলাম। ডক্টর বলল আগের কোনো কিছুই ওর মনে নেই। তাহলে তো একটা দিক থেকে ভালো হয়েছে, আমাকে ভুলে গেছে। আপনাদের চিনতে পেরেছে, এটাই অনেক। তার উপর পুরোপুরি সুস্থ আছে। কিন্তু তোমাকে ভুলে গেল? তুমি আমার মেয়ের জন্য অনেক করেছো। তোমার কাছে আমি পুরোপুরি ঋণী হয়ে থাকবো। এভাবে বলে লজ্জা দিবেন না। এসেছো যখন তখন দুপুরের খাবার খেয়ে তারপর যাবে। আমার তো কাজ আছে। কোনো কথা শুনবো না। তুমি এখানে বসো, আমি রান্না শেষ করে তোমার সাথে গল্প করব। ঠিক আছে আন্টি। আকাশ অপেক্ষা করে। অন্যদিকে ইরা ভার্সিটিতে বসে আছে বান্ধবীদের সাথে। কি রে, তুই এতগুলো দিন কোথায় ছিলি? এতগুলো দিন বলতে কতদিন? এই তো 20 দিনের মতো। তোর কি মাথা গেছে? 20 দিন কোথায় দেখলি? তাহলে তুই বল কতদিন? লাস্টবার যখন তোকে ছেলে দেখতে আসবে, তুই তো আমাকে কল করে আমার বাসায় আসতে চেয়েছিলি, কিন্তু তোর কোনো খবরই আর পেলাম না। থাক সব কথা, এখন বল কি খাবি? কি খাওয়ালি এটা বল। চল কোনো রেস্টুরেন্টে যাই। খাওয়া যায়। ওরা চলে যায় রেস্টুরেন্টে। অন্যদিকে আকাশ ওদের বাসায় বসে আছে। ইরার মায়ের রান্না শেষ, সেজন্য উনি এসে কথা বলতে থাকে। আচ্ছা, তোমার নামটা তো এখনো জানা হলো না। পারভেজ হোসেন আকাশ। আচ্ছা আন্টি, আপনার মেয়ের নাম কি? তুমি কি ওর নাম জানো না? ও তো সবই বলে গিয়েছে, সেজন্য নামটাও বলতে পারেনি। তাহলে এতগুলো দিন তুমি ওকে কি বলে রেখেছিলে? যেভাবে পেরেছি নাম ডেকেছি। আমার মেয়ের নাম ইরা চৌধুরী। অনেক সুন্দর নাম। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই। তোমার বাবা মা আত্মীয় স্বজন? ছোটবেলায় বাবা মা মারা যায়। আত্মীয় স্বজন আছে কি না তাও আমি জানি না, কেননা কেউ এখন পর্যন্ত আত্মীয় খোঁজ নিতে আসেনি। বর্তমানে কি করো আর পড়াশোনা কতটুকু করেছো? পড়াশোনা করেছি অনার্স পর্যন্ত। এখন কি চাকরি করো? না আন্টি, ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করেছি। মাসে 3 থেকে 4 লক্ষ টাকা আসে, তা দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, ভালো তো তাহলে। এখন চলো খাবার দেই। ওনারা খাবার খেতে থাকে। ততক্ষণে ইরার বাবাও চলে আসে ওখানে। উনিও একসাথে বসে খাবার খাচ্ছেন আর গল্প করতে থাকেন। অন্যদিকে ইরাও ঈদের সাথে গল্প করতে ব্যস্ত। চল এখন বাসায় যাই। ঠিক আছে চল তাহলে। ওরা বেরিয়ে পড়ে। আকাশ ততক্ষণে বেরিয়ে পড়ে। বিকেলে ইরা বাসায় ফিরে আসে। ইরা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আচ্ছা, আমার কি কিছু হয়েছিল? হঠাৎ এই প্রশ্ন কেন? ইতি বলল আমি নাকি 20 দিনের মতো ভার্সিটিতে যাইনি। ভার্সিটিটা অফ ছিল, তাছাড়া এবার সব তোকে বোঝাতে হবে। তুই বরং রুমে এসে রেস্ট নে। ঠিক আছে। অন্যদিকে গল্পে তো এখন ভিলেন নেই, নতুন করে তো কিছু ভিলেন নিয়ে আসা অনেক দরকার। এদিকে আকবর ওর লোকের সাথে কথা বলতে থাকে। আসিফের কোনো খোঁজ কি জানিস? কোন অফিস? যে ছেলেটা আমাদের থেকে মাল দেয়। কয়েকটা দিন ধরে তো কোনো খোঁজ নেই, মনে হয় অন্য কারো থেকে মাল নেওয়া শুরু করেছে। এরকমটা তো হওয়ার কথা না। তাহলে হয়তো টাকা নেই। একটা কাজ কর। কি কাজ? ওর আস্তানায় এসে খবর নেই, যদি অন্য কারো কাছ থেকে মাল নেয় তাহলে তো খবর করে ছেড়ে দিব। ঠিক আছে, আমি কাল লোক পাঠিয়ে দিব। মনে থাকে যেন। অন্যদিকে আকবরের কথা শুনে তো বুঝতেই পারছেন আকবর অনেক বড় একটা মাফিয়া। কিন্তু কতটা বড় মাফিয়া সে সব কিছু তো গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। অন্যদিকে বস, একটা কথা শুনতে পেলাম। কি কথা বল? জাফরের কোনো খোঁজ তো পাচ্ছি না। কোন জাফর? যে আমাদের থেকে মাল নিত। হয়তো কোনো ঝামেলার কারণে গা ঢাকা দিয়েছে। হতেও পারে। তারপরেও নজর রাখবি, বুঝতে পারলি? তা তো রাখবো বস। আচ্ছা, তোরা এই জায়গায় যা, আর কিছু মাল আসবে সেগুলো নিয়ে আসবি। ঠিক আছে। এদিকে আকাশ ওর আস্তানায় বসে আছে। আমরা এখন কি করব? কি করব মানে? ওদের দুজনকে তো মেরে ফেলেছেন। তো কি হয়েছে এখন? কি আর হবে, কয়েকটা দিন ধরে কোথাও অ্যাটাক করতে পারছি না। সামনে তো এর চেয়ে বড় কিছু হতে চলেছে। কি বলেন? ঠিক বলেছি। কিন্তু কখন আসবে সেই সব কিছু?
তোর কাছে জাফর আর আসিফের মোবাইল তো আছে। সেগুলো তো আছে, কিন্তু কি করবেন তা দিয়ে? সে অনেক দরকার, তা তুই বুঝবি না। 5 মিনিট সময় দিন, মোবাইল এনে দিচ্ছে। 5 মিনিট পর মোবাইল এনে হাতে দেয়। মোবাইল দেখার পর 2টা মোবাইল নিয়ে চলে আসে বাসায়। এসে একটা করে মোবাইল কম্পিউটারে দিতে থাকে। এইগুলো থেকে যে করেই হোক আমাকে তথ্য বের করতেই হবে, কিন্তু কিভাবে করব? কোনোভাবেই তো লক ছাড়া কিছু করা যাচ্ছে না। মোবাইল এবার হ্যাক করার জন্য পাওয়ার ওয়াল সাথে কানেক্ট করে। এতে অনেক তাড়াতাড়ি করে মোবাইল দুটো হ্যাক করে নেয়। তারপর ভিতরে ছবি আর মোবাইল নাম্বারগুলো কপি করতে থাকে, সাথে সব ডিটেলস ও সবটা নেওয়া হয়ে গেলে সে সব কিছু মিলাতে থাকে এক এক করে। এই তো পেয়েছি, এটা দিয়েই অনেক কিছু করা সম্ভব হবে। এখন শুধু শিওর হতে পারলেই হয়। এক এক করে সব কিছু জোগাড় করতে থাকে। অনেকগুলো নাম্বার পায়, প্রতিটা নাম্বার রেকর্ডের মধ্যে ফেলে রাখে। পুরো রাত এইগুলো জোগাড় করতে করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সকাল হয়, সেজন্য ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তোরা তাহলে যা আর খুঁজে দেখ সবকিছু ঠিক আছে কিনা। জি বস, যাচ্ছি। আকবরের লোকেরা ঠিকানা অনুযায়ী আসে। পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছু পেল না, সেজন্য কল দেয় আকবরকে। আশেপাশে দেখ তো কোনো তথ্য পাওয়া যায় কিনা। বস, ওদের আস্তানার পিছনে একটা গর্ত খুঁড়া আছে, সেখান থেকে অনেক দুর্গন্ধ আসতেছে। কাছে এসে দেখ কি হতে পারে। ওরা এসে দেখে অনেকগুলো লাশ পড়ে আছে, সাথে পচে গিয়েছে কিছু কিছু জায়গায়। তাহলে আর বুঝতে বাকি নেই। কি বুঝতে পেরেছেন বস? ওদের মেরে ফেলেছে কেউ। কি বুঝতে পেরেছেন বস? একটা কাজ কর, ওই শহরে ভালো করে খোঁজ নিয়ে দেখ ওখানে বর্তমানে টপ মাফিয়ার মধ্যে কে আছে। তা জেনে আমাদের কাজ কি? কাজ আছে কি নেই সেটা আমি বুঝবো, তোদের এত কিছু বুঝতে হবে না। যা করতে বলেছি তা কর এখন। বস, একটা কথা জানতে পেরেছি। এরা ওদের কাজে লেগে পড়ে। অন্যদিকে আকাশের লোকেরাও নিজেদের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ওই লোকগুলো আসে আবিরের কাছে, যাদের আবির একবার ভাড়া করেছিল জাফরের উপরে হামলা করার জন্য। ওরা আবিরের কাছে এসেই ওর পা ধরে ক্ষমা চাইতে থাকে। ভাই, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। না চিনতে পেরে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ ভাই, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এরকম ভুল কখনো করব না। তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা তোমাদের জায়গা থেকে সবটা করেছো। সত্যি ভাই, আমাদের ক্ষমা করে দিয়েছেন তো? ক্ষমা করে দিয়েছি। তা এটা বলো। জি, কথা বলুন। তোমরা হঠাৎ এইখানে কেন এলে আর কি মনে করে এলে বলো তো? আমরা এসেছি কাজের জন্য, কিন্তু এখানে এসে আপনাকে দেখতে পাবো তা আমরা ভাবিনি। কেন, তোমাদের হাতে কি কাজ নেই? না ভাই। ঠিক আছে, তোমরা এখানেই থাকো। আমার বস যখন আসবে উনি কথা বলে নিবে তোমাদের সাথে। কি বলেন, আপনার উপরও বস আছে? আছে, তোমরা তাহলে ওই দিকটা দেখো। অন্যদিকে আকাশ দুপুরে ঘুম থেকে উঠে আবার কম্পিউটার নিয়ে বসে পড়ে। কোনো কল রেকর্ড হয়েছে কিনা সে এসব কিছু শুনতে থাকে। তখন একটা কল শুনে অনেক কিছু বুঝতে পারে। তার মানে সব কিছু দেখি ওরা আগে থেকেই ভেবে রেখেছে। তবে আমি তো কম না, যে কোনোভাবে কিছু না কিছু তো আমি জেনেই যাই। ঠিক আছে, দেখি তোরা কি করতে পারিস। অন্যদিকে জসিমের লোকের আসে জাফরের এখানে। এসে জানতে পারে জাফর মারা গেছে কয়েকদিন আগেই। সেজন্য একটা কাজ কর তোরা। কি কাজ? তোরা ওখানে এখন বর্তমানে যে বড় মাফিয়া আছে তার সাথে যোগাযোগ কর, তাকেই প্রস্তাবটা দে। কোন প্রস্তাব? জসিম হিরোইনের ব্যাপারটা। ঠিক আছে। বিকেলের দিকে ইরার বাবা আকাশকে কল দিয়ে ওদের বাসায় আসার জন্য বলে, সেজন্য ওনাদের বাসায় যায়। কি হয়েছে আঙ্কেল, আমাকে ডেকেছেন কেন? তুমি আমাকে একটা সত্যি কথা বলবে কি? কোন সত্যি আঙ্কেল? ইরার সাথে তোমার কি বিয়ে হয়েছিল? কই না তো। কিন্তু তাহলে ইরা মাঝে মাঝে ঘুমের ঘরে তোমার নাম ধরে ডাকে, তোমাকে জড়িয়ে না ধরলে ওর ঘুম আসে না, এগুলো বলে কেন? আমি তো আপনাদের সবকিছু বলেছি। ও জ্ঞান ফেরার পর থেকেই আমাকে স্বামী বলে ডাকে। ইরার দেখভাল কি তুমি এতদিন করেছিলে? জি আঙ্কেল। তোমাদের মাঝে ওইরকম কিছু হয়নি তো? কি আজে বাজে কথা বলছেন আঙ্কেল? আমি এই কারণেই বলতেছি, কারণ তোমরা 10 দিন একসাথে নিচেই ছিলে। ইরা তো মাঝে মাঝে এটাও বলে তুমি ওর পাশেও ঘুমাতে। সেগুলো তো ইরার জন্য ঘুমাতে হতো, ও তো জোর করে আমাকে রেখে দেয়। তুমি বললেই কি বিশ্বাস করব আমি? তাহলে একটা কাজ করি,
এই প্যান ড্রাইভে সবকিছু অডিও রেকর্ড করা আছে, ভিডিও। আপনারা ওর বাবা মা, সেই জন্য তার দেখা ঠিক হবে না। তাই অডিওগুলো শুনে নিলে বুঝতে পারবেন। আমি জানি আপনাদের মনে কি চলছে, তবে এতটুকু বিশ্বাস রাখুন, আমি ইরার বড় ধরনের কোনো ক্ষতি করিনি। সুযোগ থাকা সত্ত্বেও চলি আঙ্কেল। পেন ড্রাইভ দিয়ে চলে আসে। ইরার বাবা মা সবটা শুনতে থাকে। ওনাদের তো বিশ্বাসই হচ্ছে না এরা এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলবে। সবটা শুনে ওনারা এখন নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারে, সেজন্য আবার কল দেয়। জি আঙ্কেল, বলুন। সরি বাবা, তোমাকে আমরা ভুল বুঝেছিলাম। না আঙ্কেল, ঠিক আছে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো একটা ছেলে। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো ইরার সুযোগ বারবার নিত। এটা আমার কর্তব্য আঙ্কেল। তা আপনার মেয়ে এখন ঠিক আছে তো? মোটেও ঠিক নেই। কেন ঠিক নেই? কি হয়েছে আবার? আমার মেয়ে আগে একা একা ঘুমাতো, কাউকে পাশে নিয়ে ঘুমাতে পারে না, কিন্তু তোমাকে পাশে নিয়ে ঘুমিয়েছে, সেজন্য ও একা একা ঘুমাতে পারে না। এখন আমি কি করব আঙ্কেল? আমরা চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। এটা কি করে সম্ভব? আমার মেয়ে কি তোমার পছন্দ না? আপনার মেয়েকে সবাই পছন্দ করবে, কিন্তু ও কি আমাকে পছন্দ করবে? যদি ওর কিছু মনে নেই, কিন্তু এখন মাঝে মাঝে তোমার কথা ওর মনে পড়ে, কিন্তু তোমার মুখটা নাকি মনে পড়ে না। কি করব, অনেক যত্ন করেছিলাম তো, সেজন্য হয়তো মনে পড়ে। সেজন্য বললাম তুমি আমার মেয়ের দায়িত্ব নাও। আপনার মেয়ে কি রাজি হবে? ও যখন বুঝতে পারবে তুমি সে ব্যক্তি, তখন দেখবে ও নিজে থেকে তোমার কাছে যাবে। আচ্ছা, যদি ইরার দিক থেকে সবটা ঠিক থাকে তাহলে আমার দিক থেকেও হ্যাঁ পাবেন। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ চলে আসে আস্তানায়। এত দেরি করলেন যে? কোথায় আর থেনি, তা কিছু কি হয়েছে? তেমন কিছু তো হয়নি। তাহলে এত জরুরি খোঁজ করলে? কিছু নতুন লোক এসেছে। নতুন লোক? ওরা আমাদের দলে যোগ দিতে চায়। নতুন লোক তো এখন রাখা সম্ভব না। কেন বস? জাফর আর আসিফ যাদের হয়ে কাজ করত, ওরা এখানে এসেছে খোঁজ নেওয়ার জন্য। সেজন্য ওরা আমার দলে ঢুকে শিওর হতে চায়। আসলে ওদেরকে মেরেছে এই খবরটা নেওয়ার জন্য। এরা ওই লোক হবে না। আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনি মোটেও বুঝতে পারছেন না। তুমি বলো কি সেটা? ওরা ওই লোকগুলো যাদের আমি টাকা দিয়ে জাফরের উপরে হামলা করতে বলেছিলাম। একটা কাজ করো, ওদের রেখে দাও। তবে ওদের আগে ভালো করে একটু ফাজিয়ে দেখবে ওরা কি আসলেই কাজ করতে এসেছে নাকি অন্য কোনো কাজে এসেছে। সে সবটা কিন্তু ভালো করেই দেখতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, সেই সব কিছু আমি বুঝে আর দেখে নিব। যদি কোনো ঝামেলা পাই তাহলে ওদের মেরে ফেলব। সেটাই ভালো হবে। তাহলে ওদের বলে দিও। ঠিক আছে। এদিকে রাতে ইরা বসে আছে, তখন ওর হাতে চকলেট লেগে যায়। সেজন্য সেটা দেওয়ার সময় আঙ্গুলে থাকা রিংটার দিকে চোখ যায়। এই রিং আমার আঙ্গুলে কি করে আসলো? ও মা, মা কোথায় তুমি? কি হয়েছে, এভাবে চাচ্ছিস কেন? আমার হাতে এই রিং আসলো কি করে? কোন রিং? এই দেখো, এটার কথা বলছিলাম আমি। এটা তো তোর হাতে আগে থেকেই ছিল, তুই কি আজকে দেখছিস? আজকেই তো খেয়াল করলাম। তা আমাকে এটা বলো, আমার হাতে কেন? মনে হয় ওই ছেলে দিয়ে গেছে। কোন ছেলে? যাকে তুই স্বপ্নে জড়িয়ে ধরে ঘুমাস, হয়তো সেই দিয়ে গেছে। তুমি এত বোকা বোকা কথা বলো কেন? স্বপ্ন কি সত্যি হয় নাকি? মানছি আমি স্বপ্ন দেখি, কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, তার মানে কি সে এটা পরিয়ে গেছে? ও হতেও পারে, তাছাড়া এটা তো ডায়মন্ডের রিং। খুলে কি রেখে দিব? খুলতে হবে না, পরে থাক। সত্যি কি পড়তে হবে? সুন্দরই তো লাগছে। ঠিক আছে, তবে দিল এটা আমাকে, সেটাই বুঝতে পারছি না। হয়তো তোর স্বপ্নে থাকা সেই রাজপুত্র। আচ্ছা একটা কথা বলতো। কি কথা? তোর স্বপ্নে রাজপুত্র যদি তোর সামনে কখনো আসে তাহলে কি করবি? বিয়ে করে নিব। তোমরা তো এমনিতেই আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু হঠাৎ এই প্রশ্ন, কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, ঠিক আছে সবকিছু। এদিকে পরের দিন আকবরের লোকেরা ওর কাছে আসে। কি কথা? ওখানে একজন মাফিয়া আছে। তো কি হয়েছে? আমরা আর তো মনে হয় এই সব কিছু ওই লোকটাই করছে। তুই কিভাবে শিওর হচ্ছিস? কারণ যারা মারা গেছে
তাদের তুলনায় ওই লোকটা অনেক শক্তিশালী ছিল। এর বাহিরে এদের সাথে ওদের প্রায় সব সময়েই ঝামেলা হলো। তাহলে ওই গ্রুপে যে কোনোভাবে ঢুকে যা এবং সব খবর আমাকে দিতে থাকিস। ঠিক আছে বস। এমনইভাবে জসিমও ওর লোকেদের আকাশের গ্রুপে যেতে বলে। এক কথায় সবাই এখন আকাশের পিছনে পড়ে আসছে। তাহলে আকাশ কি পারবে? নিজের জীবনটা দিয়ে দিবে, নাকি এখানে আটকা পড়ে নিজের জীবনটা দিয়ে দিবে? যদি মারা যায় তাহলে কি গল্পে নতুন কোনো নায়ক আসবে, বা নায়িকাও কি নতুন করে আসবে? সেসব আপনারা জানতে পারবেন। এইদিকে বস, আজকে প্রায় 50 জন এসেছে আমাদের সাথে কাজ করার জন্য। এরা কি সবাই এখানকার? এইখানকার বলতে অনেকে আছে, বাইরে থেকে এসেছে। সবার নাম, ঠিকানা আর নাম্বার নিয়ে আসো। আমি চেক করে জানাবো কাকে রাখবো আর কাকে রাখবো না। সবার সব ডিটেলস তাহলে আমি নিয়ে আসি। ঠিক আছে, যাও। ডিটেলস নেওয়ার পরে ওদের 3 দিন পরে আসার জন্য বলবে। আবির ডিটেলস নিয়ে এসে আবিরের হাতে দেয়। সেগুলো নিয়ে চলে যায়। ওখান থেকে বাসায় ফিরে সবার নাম্বার, কলেজ থেকে শুরু করে কেউ কার সাথে কথা বলতো সবকিছু খুঁজে নিতে থাকে। কিছুক্ষণ পরে, বাহ, তাহলে এই ব্যাপার। আমাকে মারার জন্য দেখি সবকিছু ওরা আগে থেকে রেডি করে রেখেছে। তবে ওরা তো আর জানে না আমি কি জিনিস। আমিও দেখে নিব ওরা কি করতে পারে। এক একে 10 জনের নাম আলাদা করে রাখে, সাথে ছবিগুলো আলাদা করে নেয়। এদিকে ইরা ভার্সিটিতে যাওয়ার সময় কিছু ছেলে ওকে নানাভাবে খারাপ কথা বলতে থাকে, যা ইরা ওর মাকে জানে। তুই আমাকে এসব আগে বলবি তো? আমি কি জানতাম ওরা এরকমটা করবে প্রায় সময়ে। আচ্ছা, কাল তোর সাথে আমি একজনকে পাঠাবো। কাকে পাঠাবে তুমি? কালকেই দেখতে পারবি। পরদিন সকালে আকাশ ইরাদের পাশেই বসে আছে। ইরার মা নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। আসলে ইরার মা আসতে বলেছিল, সেজন্য এসেছে। ইরা তো নেমে অবাক হয়। এ কি আম্মু? উনি কে? তুই কি চিনতে পারছিস না? আমি কি করে চিনবো? আচ্ছা শোন, ও তোর সাথে ভার্সিটি যাবে। এই বয়সে কি পড়তে যাবে? পড়তে যাবে। তোকে যে ছেলেগুলো বিরক্ত করে ওদের শিক্ষা দিতে হবে। পড়বে বলে তো মনে হয় না। আমি কি কি পারি তা না হয় গাড়িতেই বলবো। ঠিক আছে, চলুন তাহলে। গাড়িতে বসে আছে আর ড্রাইভ করতে থাকে। তখন, তো বলুন কি কি পারেন? আমার সম্পর্কে বলবো নাকি আপনার সম্পর্কে? আমার মা নিজেই তো আমার সম্পর্কে সবকিছু জানে না, সেখানে আপনি কিভাবে? আপনার বুকে 6টা তিল আছে, একদিকে 2টা আর একদিকে 4টা, পিঠেও একটা আছে। এর বাইরে বাকিটা শোনার আগে ইরা গাড়ি ব্রেক করে আকাশের দিকে তাকিয়ে আছে রেগে। ওই তুই কে বলতো? আমার এই তিলগুলোর ব্যাপারে কেউ জানে না, কিন্তু তুই জানিস কি করে? দেখেছি বলেই তো জানি। ফাজলামো করিস আমার সাথে? তোর সাথে আমার আজকেই দেখা হয়েছে। আজকে না, বরং 1 মাস আগে। তখন থেকে জানি সবকিছু। 1 মাস আগে যদিও দেখা হয়, কিন্তু এইগুলোর ব্যাপারে জানিস কি করে? আমি দেখেছি, সেজন্য। কিভাবে দেখলি বল? জামা চেঞ্জ। কি বললি? আবার বল। হুম। না, কিছু না। তুই কি বলবি? তা কোন ছেলে ডিস্টার্ব করে? আগে ওদের দেখি, তারপর বাকি প্রশ্নের উত্তর দিব। আর একটু সামনেই থাকে ছেলেগুলো। একটু সামনে কিছু ছেলে আসে। ওরা আকাশকে দেখে চিনতে পারেনি, সেজন্য নানা রকম উল্টাপাল্টা কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে, তোদের যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এখন মারামারি শেষ করে নেই। তুই কি একাই পারবি আমাদের 5 জনের সাথে? আগে আয়, তারপর বাকিটা দেখব। ওকে ধর। এরপর ওই ছেলেগুলোকে ইচ্ছা অনুযায়ী মারতে থাকে। সবাই মাটিতে শুয়ে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। এরপর থেকে যদি তোদের দেখি কোনো মেয়ের দিকে এরকম খারাপভাবে তাকিয়েছিস বা কিছু বলেছিস, জানে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস কিন্তু। ঠিক আছে ভাই, মনে রাখবো। ছেলেগুলো মার খেয়ে চলে যায় ওখান থেকে। এদিকে ইরা তো অবাক হয় আকাশকে দেখে। আর কিছু জানার আছে? আমার সম্পর্কে এগুলো জানো কি করে? একসাথে থাকলে জানার তো কথা। আমরা কবে একসাথে থেকেছি? আচ্ছা, তোমার হাতে এই রিংটা কে দিল? কে দিল জানি না। কখনো এই রিং যদি খোলো, নিচে একটা নাম দেখতে পারবে। এই রিং নিচে নাম? সেটা কিভাবে? বাসায় গিয়ে খুলে দেখবেন। কিন্তু কার নাম?
আমার নাম দেখতে পারবে। কিন্তু আপনার নাম কি? পারভেজ হোসেন আকাশ। কিন্তু আপনার নাম এই রিংয়ের মধ্যে কেন লেখা থাকবে? কারণ এই রিং তো আমি পরিয়ে দিয়েছিলাম, সেজন্য বানানোর সময় আমার নামটা বসাতে বলেছি। আপনি কেন আমাকে এই রিং দিতে যাবেন? বললাম না, আমরা অনেকগুলো একসাথে থেকেছি তো, সেজন্য তোমার ব্যাপারে সবটা জানি। মিথ্যে বলার আর জায়গা পান না, তাই না? তাহলে বাসায় ফিরে রিং নিচে আমার নামটা দেখে নিও, তাহলে ভেবে নিও আমি সেই ছেলে। আর বাসায় তুমি 10টা দিন থেকেছ, আর ওই 10 দিনেই সবটা দেখা শেষ হয়েছে। সবটা বলতে কিছুই তো বুঝতেছি না। এখন বুঝে কাজ নেই, বাসায় ফিরে সবটা বুঝতে পারবে ঠান্ডা মাথায়। ইরা চলে আসে বাসায়, এসে ওর মাকে জিজ্ঞেস করতে থাকে। ছেলেটি ঠিকই বলেছে। ঠিক বলতে? উনি শোনার পরে ইরার মা ওকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো বিশ্বাসই হচ্ছে না ওর সাথে এরকম কিছু ঘটে যাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে এই অডিও প্লেয়ার তোর রুমে গিয়ে শুনতে থাক। কি আছে এতে? রুমে এসে শুন, তাহলে শুনতে পারবে। রুমে এসে ইরা শুনতে থাকে। টানা 8 ঘন্টা ধরে শোনার পর বুঝতে পারে আকাশ কিভাবে ইরার দিলের কথাটা জানতে পারলো। শোনা শেষ হলে নিচে নামে। তোমরাও কি এই কথাগুলো শুনেছো? আমরা প্রথম বিশ্বাস করিনি তুই এইগুলো যে করবি, পরে ছেলেটি এগুলো আমাদের শোনায়। আম্মু, তাহলে তো আমার সর্বনাশ করে ফেলেছে। ওইরকম কিছুই হয়নি, ছেলেটি তো বললো। কি বলছো হয়নি? ওই ছেলে তো আমাকে ওইভাবে দেখেও নিল, না জানি কি কি করেছে আমার সাথে। আর আমিও কেমন জানি চেনা নেই জানা নেই ওকে স্বামী বলে মেনে নিলাম। কি করে? দোষ তো তোকে দিচ্ছি না, তুই ওকে ওইভাবে মেনে নিয়েছিস, তবে ছেলেটি তো যথেষ্ট খেয়াল রেখেছে। সে তো শুনতেই পাচ্ছি। আমি বলি কি, তুই এই ছেলেকে বিয়ে করে নে। কি বলছো এইসব তুমি? একটা অচেনা ছেলেকে বিয়ে করাটা কি ঠিক হবে? দেখ, যে ছেলে তোর অসুস্থতায় তোর এরকম ভাবে সেবা যত্ন করেছে, সেই ছেলে আর যাই হোক খারাপ তো হবে না। এটা ঠিক, কিন্তু তাই বলে বিয়ে করতে হবে? ছেলে তো মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে। কিন্তু ও কি রাজি হবে? তুই রাজি থাকলে কথা বলে দেখতে পারি। ঠিক আছে, দেখো তাহলে। এদিকে ইরার মা আকাশকে আসতে বলে। রাতের বেলায় আকাশ আস্তানায় আসে। কি ব্যাপার, এত রাতে আস্তানায় কেন? কিছু মাল আনার কথা ছিল, সেগুলো কি এনেছিস? ওইগুলো তো গোডাউনে রাখা আছে। চল তো গিয়ে দেখে আসি। ওরা গোডাউনে আসে, কিন্তু অনেক মালই এখানে এসে পায়নি। এটা কি করে সম্ভব? মালগুলো যাবে কোথায়? তাহলে কি আমার সন্দেহ ঠিক? নতুন যে লোকগুলো এসেছে তাদের মধ্যে কেউ করেছে? ওরাই করেছে, তাও 10 জন মিলে। কিন্তু ওরা কারা? এটা ওদের লিস্ট। ওদের কৌশলে জিজ্ঞেস করে কথা বের করার চেষ্টা করো, যেন ওরা বুঝতে না পারে। আপনিও থাকেন। ঠিক আছে, চলো। দুজনে আসে, সাথে ওই 10 জনকে সামনে নিয়ে আসা হলো। তোমাদের এখানে ডাকার কিছু কারণ আছে? জি বলুন, কি কারণ? আজকে যে মালগুলো গোডাউনে আনা হয়েছে সেখান থেকে কিছু মাল পাওয়া যাচ্ছে না। তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? আমরা তো এই ব্যাপারে জানি না কোনো কিছু। আচ্ছা, তোমরা আজকে কোথায় ছিলে সন্ধ্যার দিকে? আমরা তো এখানেই ছিলাম। তাহলে কেউ এসে মাল নিয়ে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না। এখন কি করা যায় তাহলে? তা কি করে বলবো বস? তোমাদের যে অস্ত্রগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? সেগুলো তো আমার ভিতরে রেখে এসেছি। আচ্ছা আবির, দরজা বন্ধ করো। দরজা কেন বন্ধ করব? আমরা 12 জন মিলে একটা মুভি দেখব। ওদেরও ডেকে নিয়ে আসি, সবাই একসাথে দেখব। সবাইকে লাগবে না, 12 জন মিলেই দেখব। আবি দরজা বন্ধ করে। তখন আকাশ সিসিটিভি ক্যামেরা চালু করে। এখানে যে ক্যামেরা আছে আবি তা নিজেও জানে না। এইসব কি? তোমরা যে মালগুলো রেখেছো তার ভিডিও একটু পরেই বুঝতে পারবো কারা এই কাজটা করেছে। এদিকে 10 জন ঠিকই বুঝতে পেরেছে আজকে যে ওদের রক্ষী নেই, তা বসে আছে। আবি নিজেও অবাক হয় ভিডিও দেখে, কেননা ওরা 10 জন মিলে অস্ত্রগুলো সরিয়েছে এখান থেকে। এই নিয়ে তোমাদের কোনো মন্তব্য আছে? বস, আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো এরকমটা করব না। প্লিজ বস, আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিব? আগে বলো, অস্ত্রগুলো কাকে দিয়েছো তোমরা? আমি আমার বসের জন্য পাঠিয়েছি। আর তোরা কি করলি?
আমাদের বসের জন্য পাঠিয়েছি। আমি আগে থেকে জানি তোরা কে কার হয়ে কাজ করিস। আমি এটাও জানি তোরা ওদের কথায় আমার দলে এসেছিস, যেন আমার সব খবর ওখানে পৌঁছে দিতে পারিস। কি বলেন? এইগুলো আপনি কিভাবে জানেন? আমি যেমনভাবে মাফিয়া তেমনভাবে না। থাক, ওই পরিচয় জেনে তোমাদের কোনো কাজ নেই। তোমরা এখন একটা কাজ করো। কি কাজ? তোমরা তোমাদের বসকে কল দিবে, বলবে তোমরা আরও অস্ত্র পেয়েছো, সেগুলো যেন আগের জায়গা থেকে নিয়ে যায় এসে। ওরাও তাই করলো, কল দিয়ে ওদের সবটা বলে দেয়। তারপর তা কোন জায়গা থেকে ওরা অস্ত্রগুলো নিয়ে যেত? লোকগুলো ঠিকানা বলে, যা আকাশের আস্তানার উল্টো দিকে পড়ে। আবির, এবার ওদের মেরে ফেলো। কি বলেন? ওদের বাঁচিয়ে রাখলে ওরা একটা সময় এসে আমাদেরই মেরে ফেলবে, সেজন্য ওদের কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। ঠিক আছে। লোকগুলো অনেক কান্নাকাটি করে। ও রেহাই পায়নি, মেরে ফেলা হয় ওদের। ওদের মেরে জঙ্গলের ভিতরে একটা নদী আছে, ওই নদীতে ওদের ভাসিয়ে দেয়। এখন কি করব? পড়া তো বলেছে কাল সকালে আসবে, তখন ওদের আটকে রাখবো, তারপর ওদের থেকে বাকি ঠিকানা নিব। ঠিকানা তো এদেরও জিজ্ঞেস করতে পারতেন। এরা জানলেও ভয়ে বলবে না। তাছাড়া এখন যারা আসবে তারা সবই জানবে। আমি তাহলে লোকজন রেডি রাখতেছি। সকালবেলায় আকাশ কিছু লোকেদের মিথ্যাভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে, যেন ওরা দেখে এই দিকে আসে। ঠিক তেমনই হলো, ওরা নিজেদের লোক মনে করে এই দিকে আসতে থাকে এক এক করে। কি ব্যাপার, তোমরা কারা? ওনারা একটু কাজে ব্যস্ত, সেই জন্য আমাদের পাঠিয়েছে। দাও অস্ত্রগুলো। ওরা 5 জন এসেছে। ওরা 5 জন ছিল আবির সহ, সেজন্য ওদের এখানে ধরে ফেলে। তোরা কারা? যাকে মারার প্ল্যান করছিস। প্লিজ ভাই, আমাদের ছেড়ে দিন, আমরা আর এরকমটা কখনো করব না। ছেড়ে যদি দিতাম তাহলে তো এত দূর এইভাবে নিয়ে আসতাম না। ওদের নিয়ে আয়। কিছুক্ষণ পরে ওদের নিয়ে আসা হলো আকাশের কাছে। তোদের পরিচয় জেনে কাজ নেই, তোরা তোদের বসের ঠিকানা আমাকে বল, সাথে আর কোথায় কোথায় ওর আস্তানা আছে আমাকে বলে দে, তাহলে আমি তোদের ছেড়ে দিব। আমরা কিছু জানি না। আবির, এরা মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারছে না। আমার কাছেও তাই মনে হয়। এখন তাহলে কি করা যায় বলতো? মেরে ফেলবো কে? না ভাই, আমাদের মারবেন না। তাহলে ঠিকানাগুলো বলে দে। ওরা ঠিকানা বলে, সেগুলো লিখে রাখে। এবার তো আমাদের যেতে দিন। তোরা যে ঠিকানাগুলো দিয়েছিস সেগুলো আজও সঠিক কিনা সেটা তো যাচাই করতে হবে। বিশ্বাস করুন, আমরা সঠিক ঠিকানাই বলেছি। আবির, তুমি একটা কাজ করো। কি কাজ? এই ঠিকানা আমাদের 2 জন করে লোক পাঠাও, ওরা এসে দেখুক আসলে সব ঠিক কিনা। যদি ঠিক থাকে তাহলে ছেড়ে দিব। ততদিন ওদের কি করব? আপাতত আটকে রাখবো, শিওর হওয়ার পরেই ওদের ছেড়ে দিব। ঠিক আছে। কিছুক্ষণ পরে আবির ওই ঠিকানাগুলোতে 2 জন করে মোট 5টা ঠিকানায় লোক পাঠায়। ওরা কি বলে তা আমাকে জানাবে। আমি একটা কাজে যাচ্ছি, রাতে আবার ফিরবো, তখন বাকিটা শুনে নেব। ঠিক আছে ভাই। ওখান থেকে বাসে এসে গোসল করে ইরাদের পাশে আসে। তখন ইরা ওর বাবা মা ছিল। এখানে বসো তুমি। এত জরুরি তলব? ইরা, তুই ওকে তোর রুমে নিয়ে যা, বাকিটা তোমরা দুজনে ঠিক করে তারপর আমাদের জানাও। বিষয়ে আমি বলতেছি, চলুন আমার সাথে। ইরার সাথে রুমে আসে। রুমে এসে বিছানায় বসার জন্য অনুমতি চায় ইরার কাছে। এতে ইরা একটু হেসে দেয়। আমাকে দেখার আগে, ওইগুলো করার আগে অনুমতি যেখানে নেওয়ার প্রয়োজন মনে করেননি, সেখানে বিছানায় বসার জন্য অনুমতি চাচ্ছেন। ওই যে ওইগুলো করার জন্য আপনি নিজেই আমাকে বলেছেন। আমি বলেছি সেটা তো হাজবেন্ড ভেবে, কিন্তু আপনি তো বুঝতে পারতেন। অনেক বুঝিয়েছি, কিন্তু আপনি তো শুনেননি। সুযোগের সদ্ব্যবহার করে নিলেন। কই করলাম? যা যা করেছেন বলতেও লজ্জা লাগে। এতটা লজ্জা পাওয়াও ঠিক না। একটা সত্যি কথা বলবেন কি? কোন সত্যি? আপনি তো আমার সাথে 10 দিন বিছানায় ঘুমিয়েছেন। ওই 10 দিনের মধ্যে একবারও কি ওইগুলো হয়েছে? দেখুন, কিস হয়েছিল 4-5 বার। এত বাহিরে আপনি প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাতেন। এবার ঘুমের ভিতরে আর কি কি হয়েছে তা আমারও মনে নেই। কতবার আমার জামা চেঞ্জ করেছিলেন? এইসব প্রশ্ন করার মানে কি? বারে, আমার কি কি ক্ষতি করেছেন, কতটা ক্ষতি করেছেন হয়েছে, সেসব তো জানার অধিকার আছে আমার, তাই না? এই তো 10 বারের মতো।
যাক গিয়ে সেসব কথা, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই আপনাকে বিয়ে করতে। কি বলেন, এক কথায় রাজি হয়ে গেলেন? আমিও তোমাকে পছন্দ করতাম, সেজন্য রাজি হয়ে গেলাম। তবে তুমি এটা ভেবো না, তুমি আমার সব দেখেছো, তোমাকে বিয়ে করতে চেয়েছি। তাহলে কেন বিয়ে করতে চাও? আর কি কারণ থাকতে পারে? একটা অপরিচিত মেয়ের এইভাবে খেয়াল রেখেছো, তার সেবা যত্ন করছো, সেই বিয়ের আগেই এত সেবা যত্ন করেছো, বিয়ের পর তো আরো বেশি করবে। তাহলে তো আবার ওইগুলো। বাকিটা বলতে হবে না, আমি বুঝে গেছি। তা এখন এটা বলো, বিয়ের তারিখ কবে ঠিক করব? তোমার যখন ইচ্ছে। ঠিক আছে, চলো নিচে যাই। ওরা নিচে আসে। নিচে এসে এরা ওর বাবা মাকে সবটা বলে দেয়। ওনারা খুশি হয়। তাহলে 5 দিন পরে তোমাদের বিয়ে দিব। ঠিক আছে আন্টি, আমি তাহলে এখন আসি। আচ্ছা, সাবধানে থেকো। বের হয়ে আসে ওখান থেকে। তারপর আকাশ ওর কাজে লেগে পড়ে, মানে ওর আস্থানে আসে। কিছু কি জানতে পেরেছিস? ওরা এখনো জানায়নি কিছু। কল করে জেনে নাও। ঠিক আছে। কল দেওয়ার পর শিওর হয় ওরা যে ঠিকানাগুলো বলেছে ওইগুলো সত্য, সেজন্য। এবার কি ওদের ছেড়ে দিব? এটা করা যাবে না। কেন বস, করলে কি সমস্যা? ওরা তো আমাদের আস্তানা এখন চেনে, যদি ওদের এখন ছেড়ে দেই, ওরা এখান থেকে বের হয়ে ওদের সবকিছু বলে দিবে। বুঝলাম, তাহলে এখন কি করব? কোনো কিছু জানানোর বা বলার দরকার নেই এখন। ঠিক আছে। এদিকে আকবর আর জসিমর লোকেদের কল দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কল রিসিভ করছে না, সেজন্য। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে বস? ওরা তো কেউই কল ধরছে না। হয়তো কাজে আছে, সেজন্য পারছে না। এদিকে জসিমের বেলায়ও সেম হয়, ওরা কাউকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? আমাদের ওদের সাথে একবার যোগাযোগ করি, তারপর ওদের ওখানে আক্রমণ করব। ওরা আগে ফিরে আসুক তো। ওটাই তো এখন সমস্যা। ওরা তো দুজনে আলাদাভাবে চিন্তা করতে থাকে। এদিকে আকাশ বসে আছে, কিছু একটা করতে হবে, সেজন্য কি করা যায় ভাবে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। আবির, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওদের আমরা যদি ওদের বসের কাছে মৃত বানিয়ে দেই। সেটা তো ভালোই হবে, কিন্তু এটা তো খবর বা টিভিতে দেখাতে হবে, তাহলে ওদের কাছে এসে পৌঁছবে। তাহলে টিভির মাধ্যমে জানিয়ে দিব। ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে? আমরা বললেই তো ওরা রাজি হয়ে যাবে না কোনোভাবে। ওদের রাজি হতে হবে না। তাহলে কিভাবে করবেন? ওদের চ্যানেল হ্যাক করে এটা করতে হবে। এটা তো অনেক রিস্ক হয়ে যাবে। রিস্ক তো হবেই, কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। আচ্ছা, আমরা ওদের মোবাইল দিয়ে আমাদের লোকদের দ্বারা ওদের মৃত্যুর কথা ওদের বসকে জানাই, তাহলে কেমন হবে? আইডিয়াটা কিন্তু খারাপ না, কিন্তু আগে দেখি। কি দেখবেন? ওই যে হ্যাকিং করার পদ্ধতি, এটা ছাড়া আর কোনো উপায় যে নেই। আমি যেটা বলেছি ওটাও তো করা যেতে পারে। আগে দেখি এটা ট্রাই করে। এভাবে নিউজ দেখে ওরা ঠিকই কল করবে, তখন বলিয়ে নিব। আচ্ছা, যেভাবে ভালো হয় করে নিন। এদিকে রাতে বাসায় ফিরে এসে কম্পিউটার নিয়ে বসে পড়ে। তারপর এখানকার সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেলটা আছে সেই চ্যানেল হ্যাক করার কাজে লেগে পড়ে। টানা 6 ঘন্টা ঘরে আক্রমণ করার পরে ওদের চ্যানেল হ্যাক করতে পেরেছে। তারপর ওদের মধ্যে 8 জনের ছবি এবং মৃত্যুর খবর দিয়ে দেয়, কিভাবে ওরা মারা গেল সেসব কিছু বলে দেয়। কিছুক্ষণ পরে যাক, কাজ হয়ে গেল, এখন আর কোনো সমস্যা নেই। এবার দেখি করা যায়। সকালবেলায় আকবর আর জসিম নিউজটা দেখতে পায়। ওরা দুজনেই বিশ্বাস করতে পারছে না কিভাবে এটা হয়ে গেল। কিছুক্ষণ পরে, এটা কি করে সম্ভব? এখন তাহলে কি করবেন বস? আমার দলে তো আরেকজন বাঁচার কথা, ওকে কল দাও। ঠিক আছে। জসিমের কথা মতো কল দেয়। কিছুক্ষণ পরে সে কল আবির রিসিভ করে। হ্যাঁ বস, বলুন। টিভিতে এইসব কি দেখছি? কি দেখছেন না বললে বুঝবো কি করে? তোদের উপরে নাকি পুলিশরা অ্যাটাক করে, তোদের মেরে ফেলেছে। জি বস, ঠিকই ধরেছেন। তোদের সাথে আরো কিছু লোক ছিল, তারা কারা বলতো? ওরা তো আকবরের লোক। নাম তো শোনা শোনা লাগছে অনেক। উনিও অনেক বড় মাফিয়া। জসিম, তা কবে আসবি ফিরে তুই? আমি 3 থেকে 4 দিনের মধ্যেই ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে থাকিস।
কথা শেষ হয় আবির ভালোভাবে ব্যাপারটা সামাল দিতে পেরেছে অনেক ভালো করে। এদিকে আকবরের ব্যাপারটাও সেমভাবে চলতে থাকে। কিছুদিন পরে এখন কি করব? আমরা ওদের উপরে আক্রমণ করব। এরকমটা করা ঠিক হবে? আমরা যদি এরকমটা না করি তাহলে ওরা যে তোমাদের বাঁচিয়ে রাখবে না। কিন্তু ওরা তো মনে হচ্ছে আমাদের থেকেও বড় মাফিয়া। কতটুকু বড় তা জানি না, তবে কয়েকটা দিনের মধ্যে হামলা করতে হবে, নয়তো ওরা হামলা করার প্রস্তুতি নিতে পারে। ঠিক আছে, তা আমি কি লোকজন রেডি করব? এখন কোনো কিছু করার দরকার নেই। যদি ওরা হামলা করতে আসে সেগুলো বাধা দিলেই হবে। কিন্তু এইভাবে কতদিন? বললেই তো ওরাও হামলা করতে আসবে না, সেজন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে। দুদিন পরে ইরার আকাশের বিয়ের কাজ শুরু হয়ে যায়। সেজন্য আবির ওকে আসতে বলে, কিন্তু তখন আমি যদি আসি তাহলে এই দিকটা সামলাবে কে? তেমন কিছুই হবে না। আমি একটাই আছি, আরেকটা ওরা। এমনিতেই চিন্তায় আছে। তার উপর বিয়েতে যদি আসি তাহলে তো 2টা দিন থাকতে হবে। ততক্ষণে এই দিকে অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি যখন কল দিব তখন এসে খেয়ে যেও। এইটুকু করা যায়। ঠিক আছে। এদিকে পুরো বিয়ের আয়োজন ইরাদের বাড়িতে করা হয়। ইতিও আসে ওখানে। এসে ব্যাপারটা কি বলতো? কিসের ব্যাপার? এই যে হঠাৎ বিয়ে। দেখছিস না, বাবা মা বিয়ে বিয়ে করে মাথায় হাত দিয়ে পুরো পাগল করে দিচ্ছিল। তাহলে কি উনি সে যার কাছে তুই 10 দিন পাগল হয়েছিলি? তোকে এইসব কে বললো? আমি কিন্তু সবই জানি। কথাটা শুনে ইরা কিছুটা লজ্জা পায়। থাক, আর লজ্জা পেতে হবে না। আমি কখন লজ্জা পেলাম? মুখের দিকে তাকালেই বোঝা যায়। আচ্ছা, তোদের মাঝে ওইসব হয়নি তো? কোনো সবরের কথা বলছিস? ওইগুলো মোটেও না। তাহলে ওই ছেলেকে বিয়ে করার কারণ কি? আকাশ কি দেখতে ভালো না, নাকি অন্য কোনো সমস্যা? উনি তো সব দিক দিয়ে পারফেক্ট আছে। তাহলে ব্যাপারটা শোন। ইরা এবার ইতিকে সবটা বলে। ইতি তো শুনে বিশ্বাসই করতে পারছে না। কি বলছিস তুই? এই যুগেও এত ভালো মানুষ হয়? এই জন্যই তো আমি হাতছাড়া করতে চাচ্ছি না। এবার বুঝতে পারলাম। আর বান্ধবী, কি করে এরকম একজন অচেনা লোকের প্রেমে পড়লো? তা ভাইয়া কোথায়? অন্য একটা রুমে। আজকে তো গায়ে হলুদ, সেই জন্য রেডি হচ্ছে। তাহলে একটু দুষ্টুমি করে আসি। তুই ওখানে গেলে আমি একা একা কিভাবে থাকবো? ঠিক আছে, তোর কাছেই থাকবো। এইদিকে ওদের গায়ে হলুদ চলতে থাকে। অন্যদিকে আচ্ছা, আমার একটা বিষয় অনেক খটকা লাগছে। কোন বিষয় বস? আমার তো বিশ্বাসই হচ্ছে না ওদের পুলিশ মারতে পারবে। বিশ্বাস কেন হবে না? ওরা তো গেল ভালো কথা অস্ত্র আনতে, কিন্তু সেখানে পুলিশ আসবে কি করে? মনে হয় অস্ত্র নিয়ে ফেরার সময়ে কিছু একটা হয়েছে। আমারও তাই মনে হয়। একটা কাজ কর। কি কাজ? কাল 10 জন লোক নিয়ে যাবি ওখানে। যদি কোনো প্রকার ঝামেলা দেখিস তাহলেই হামলা করবি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আকবর তো হামলা করার জন্য লোক পাঠিয়ে দেয়। কি হতে চলেছে কাল তা আপনারা জানতে পারবেন আর একটু পরে। আগে দেখি বিয়েবাড়িতে কত কি চলতেছে। এইদিকে চল ভাইয়ের কাছে যাই। তাই বলে এই রাতের বেলায়? তো কি হয়েছে? বাবা মা জানতে পারলে রাগ করবে। 10 দিন থেকেছিস, এটা কিছু বলেনি। আর এখন তো ওই ছেলে তোর হবু জামাই, এখন তো কিছুই বলবে না। তারপরেও কেমন জানি লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী বান্ধবী, চল তো। ইরাকে নিয়ে আকাশের রুমের সামনে আসে। আসবো কি ভাইয়া? আসুন। তা কেমন আছেন? একা একা কি করছেন? এমনিতে মোবাইলে ভিডিও দেখছিলাম। তা কালকের প্রিপারেশন কেমন? কি নিয়ে? আমার বান্ধবীকে নিয়ে। আরে তুমি কখন এলে? আমার পিছনে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখছিল। লুকিয়ে দেখার কি আছে? আমিও তো তাই বলি ওকে, কিন্তু ও তো কোনো কথাই শুনতে চায় না। ওহ, একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। মোটেও না, তুই তো বললি ভাইয়ের রুমে তুই আসতে চাস, ওনার সাথে একটু সময় কাটাতে চাস। আমি কখনোই ওইগুলো বললাম? তুই তো আমাকে মিথ্যে একটা কথায় ফাঁসিয়ে দিলি। তার মানে ওর আসার কথা ছিল? বিশ্বাস করুন, আমি শুধু ওকে বলেছি আপনি কি করছেন এটা দেখে আসার জন্য। আসলে ইতি আপনার সাথে পরিচয় হতে চেয়েছিল, সেই জন্য বললাম, কিন্তু ও এখন উল্টো আমাকে ফাঁসিয়ে দিল। ফাঁসানোর কি আছে?
এসেছো যখন ভালো করেছো, তাহলে কিছুক্ষণ গল্প করি। এখন না, বাসায় মেহমান, যদি তারা বুঝতে পারে আমি রাতে আপনার সাথে রুমে। চল তাহলে, কাল থেকে তো একসাথেই থাকবি, এখন চল তাহলে। ওরা বের হয়ে আসে। পরের দিন সকালবেলায় আকাশ আবিরকে কল দিয়ে আসার জন্য বলে। এইগুলো রেখে আসা কি ঠিক হবে? আরে 2-3 ঘন্টার জন্য এমন কিছু হবে না। ওদের কি জানাবো? ওদের এই ব্যাপারে এখন জানাতে হবে না। কেন কেন? যা বলেছি তা করো। ঠিক আছে, আসতেছি আমি। কিছুক্ষণ পরে আবির রওনা দেয়। অনেকটা সময় পরে চলে আসে, এসে আকাশের পাশে এসে বসে। এই কি ভাইয়া? আমার ছোট ভাই। কিন্তু আপনার তো কোনো ভাই নেই। আপন না, কিন্তু আপনের চেয়েও কম না। আপনার ভাই তো দেখতে খারাপ না। তুমি নিজেই তো সিঙ্গেল আছো, চাইলে ওর সাথে সেটিং করে নিতে পারো। ভাই কি বলছেন? আরে ও অনেক ভালো একটা মেয়ে, তোর খেয়াল রাখবে। কি এত ফুসুর ফুসুর করছেন? তোমাকে ওর পছন্দ হয়েছে, সেজন্য তোমার সাথে আলাদা কথা বলতে চাই। ওহ, এই ব্যাপার। আচ্ছা, খাবার শেষ হোক, তারপর। আমি কখন এটা বলেছি? চুপ করে থাকো আর খেয়ে নাও। খাবার শেষে ইতি এসে আবিরকে নিয়ে ছাদে যায়। অন্যদিকে আকবরের লোকেরা এসে আকাশের আস্তানায় হামলা করে। এতে আকাশের কিছু লোক মারা যায়, তবে এতে আকবরের সবগুলো লোক মারা যায়, কেননা ওরা তো এসেছে 10 জন, কিন্তু আকাশের লোক ছিল 30 জনের মতো। তবে মেন আস্তানায় হামলা করেনি। বিকালের দিকে আবিরের মোবাইলে কল আসে। বলো। আমাদের আস্তানায় হামলা হয়েছিল। আস্তানা হামলা হয়েছিল আর তুমি এখন বলতেছো? আমরা সবাইকে মেরে ফেলেছি। আমাদের লোকদের কোনো ক্ষতি হয়নি তো? ক্ষতি তো হয়েছে, ওদের হসপিটালে নিয়ে গেছি। ভালো করেছো। আপনি কি আসবেন? আচ্ছা, আমি বসের সাথে কথা বলে জানাচ্ছি তোমাদের। ঠিক আছে। আকাশের কাছে আসে কথাগুলো বলতে থাকে। ওরা তো সবাই মারা গেছে, তাহলে আর এত টেনশনের কিছু নেই। ওদের বলো লাশগুলো ফেলে দেওয়ার জন্য, যারা আহত হয়েছে তাদের হসপিটালে নেওয়ার জন্য, যেসব কিছু ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করার জন্য বলো। আমি চলে যাব কি? তুমি গেলে ইতির কি হবে? আমি বুঝি না, ইতির সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? দেখো, একে তো আমিও বিয়ে করে নিয়েছি, তুই কতদিন আর সিঙ্গেল থাকবি? তার চেয়ে ভালো তুই বিয়েটা করে নে। আপনি যখন বলছেন তখন আমি রাজি। তাহলে যা, ইতির সাথে কথা বলে আরো ফ্রি হয়ে নে। আপনি কি করবেন? আমার তো ইরা আছে, ওর সাথে সময় কাটিয়ে দিব। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওরা দুজন রুমে বসে আছে। বাসের ঘরটা তো ইরার রুমে সাজানো হয়েছে। ঘুমটা দিয়ে বসে আছে বিছানায়। আকাশকে দেখে সালাম দেয়। সালাম নিয়ে বুকে টেনে নেয় ইরাকে। এতে কিছুটা লজ্জাও পায়। এরপর ওরা ওদের আলাপ করতে থাকে। এদিকে আবির ইতি এখনো ছাদে নিজেদের মধ্যে কথা বলতে বলতে ওরাও সময় পার করে দেয়। কিছুক্ষণ পরে, তাহলে চলুন এখন নিচে যাই। এখনই চলে যাবেন? রাত 4টা বাজে। ভোর হওয়া পর্যন্ত থাকি একসাথে? আমার তো ঘুম পাচ্ছে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? আমার কোলে মাথা রেখে ঘুমান, আমি হাত বুলিয়ে দিচ্ছি। এতে তো আরো ভালোই হয়। ইতি কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবির অনেকটা সময় পরে ইতিকে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ইরা ফ্রেশ হয়ে নেয়, সাথে আকাশও। চলো নিচে যাই। আচ্ছা, আবির কোথায়? জানি না কোথায় আছে। আচ্ছা তুমি বসো, আমি ওদের দুজনকে খুঁজে আনতেছি। ইরা পুরো বাড়ি খুঁজেও পায়নি। তারপর ছাদে এসে দেখে ওরা দুজনকে ধরে শুয়ে আছে। সেজন্য আকাশকে ছাদে নিয়ে আসে। ওই দেখো, এরা তো দেখি আমাদের থেকেও রোমান্টিক বেশি। তুমি মোটেও রোমান্টিক না। কে বলেছে? এই যে আমি বলেছি। আমি অনেক রোমান্টিক। এটা ফার্স্ট নাইট ছিল বলে তোমায় রোমান্টিক দেখায়নি। ও তাই নাকি? জি স্যার, বলেন। এখন চলো ওদের জাগিয়ে নেই। চলো। ওরা এসে ওদেরকে জাগিয়ে দেয়। ওরা নিজেরাই এবার লজ্জায় পড়ে যায়। ব্যাপারটা কি দোস্ত? কই, কোন ব্যাপার? বাসার রাত আমার হয়েছে নাকি তার হয়েছে কিছুই তো বুঝতে পারলাম না। কি উল্টোপাল্টা বলছিস? তো ঠোঁটে লিপস্টিক আর ঠোঁটে এলো কি করে?
কথাটা শুনে ইতি আর আবির এতটাই লজ্জা পায় দুজনেই ওখান থেকে উঠে চলে যায়। আকাশ ইরা দুজনেই হাসতে থাকে। কিছুক্ষণ পরে ওরাও নিচে নেমে আসে আর খাবার খেয়ে নেয়। আচ্ছা শোনো, বলো। আমি আর আবির একটু বের হব, সন্ধ্যের আগেই আমরা ফিরে আসবো। আবার যাবে কোথায়? এসে জানাবো। আবির চলো তাহলে। আচ্ছা যাও, সাবধানে। ওরা দুজনেই বেরিয়ে পড়ে আস্তানার দিকে। ওখানে আসার পরে দেখে এখন মোটামুটি সবকিছুই ঠিক আছে। আমাদের কোনো লোক মারা যায়নি তো? না বস, আমাদের লোক আহত হয়েছে, ওরা এখন হসপিটালে আছে। আচ্ছা, তোরা তাহলে ভালো করে প্রস্তুতি নাও। কেন বস? আমরা অনেক তাড়াতাড়ি শত্রুপক্ষের উপরে আক্রমণ করব। কিন্তু ওদের ঠিকানা তো জানি, কিরকম কি আছে তা তো জানি না। জানতে পারবো 2-3 দিনের মধ্যে। সবার আস্তানায় একটা দুর্বল দিক আছে, ওই দিক থেকে আমাদের আক্রমণ করতে হবে। কিন্তু আমরা সেটা বুঝবো কি করে? বললাম না, 2 দিনের ভিতরে জানতে পারবো। তারপর একটা একটা করে আস্তানায় আক্রমণ করে ওদের শেষ করে দিব। একটা একটা না করে একসাথে সবগুলো আস্তানায় আক্রমণ করলেই তো হয়। এখন তা করা যাবে না। ওদের 2 জনের 5টা আছে, তার মধ্যে 3টা আস্তানা আছে যেগুলো দুর্বল, সেগুলো আগে শেষ করে দেব। তাহলে কি গোলা বারুদার অস্ত্র নিয়ে আসবো? অর্ডার দাও তাহলে। অর্ডার দিয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশ ওর কাজ করতে থাকে। বিকেলে আবিরকে নিয়ে বের হয়। ওখান থেকে আসার সময় ওরা একটা ফুলের দোকানে যায়, আবার চকলেট আর আইসক্রিমের দোকানে আসে। ওখান থেকে কিছু কিনে নেওয়ার পরে সেগুলো নিয়ে বাসে আসে। এইগুলো ইতিকে দিবি? আর এইগুলো ইরার জন্য এনেছি। ওরা দুজনে আলাদা আলাদা ভাবে ওদের দেয়। এরা তো অনেক খুশি হয় এইগুলো দেখে। তুমি কি করে জানো আমি এইগুলো পছন্দ করি? যখন আমার বাসায় ছিলে তখন থেকেই জানি আমি। ওহ, তাহলে এই ব্যাপার। চলো দুজনে মিলে খাই। আচ্ছা, তাহলে আমাকে একটা দাও। তুমি এখান থেকে খাবে না। তাহলে কোন জায়গা থেকে খাবো? আমি মুখে নিব, তুমি আমার ঠোঁটে লেগে থাকা জায়গা থেকে খাবে। আমি পারবো না। যখন তোমার বাসায় ছিলাম তখন তো ঠিকই খেয়েছো। তখন তো তুমি জোর করেছিলে বলে খেয়েছি। তোমার কি মনে হয় এখনো জোর ছাড়া ছেড়ে দিব তোমাকে? আচ্ছা ঠিক আছে, খাও। ইরা খেতে থাকে, সাথে ইচ্ছে করে ঠোঁটে লাগে যেন আকাশটা খেতে পারে। কি আর করার, খাওয়া শুরু করে। এতে দুজনের মধ্যে একটা মুহূর্ত তৈরি হয়ে যায়, যা কয়েক ঘন্টা পরে শেষ হয় রাত 9টায়। তুমি তো আমাকে আবারও। সব তোমার দোষ। ওই রকম করে খেতে না বললে তো এরকম কিছুই হতো না। যা হওয়ার হয়েছে, কাউকে বলার কোনো দরকার নেই। এইসব কথা বলার জিনিস নাকি যে বলবো? আচ্ছা এখন চলো আমরা খাবার খেয়ে ঘুমাই যাই। চলো তাহলে। রাতে খাবার খেয়ে নেই, আবির চলে যায় রাতের বেলায়। পরের দিন আস্তানায় অনেক গোলা বারুদ আর অস্ত্র হানা দেয়। এত কিছু কেন? কালকে 3টা জায়গায় হামলা করব আমরা। আমাদের তো এত লোক নেই। কি বলো? আমাদের এমনিতে 150 লোক আছে, 100 লোক নিলেও হবে, বাকিরা এখানে থাকবে। এত অল্প লোক নিয়ে কোনো কিছু হবে? হবে। এখন সবকিছু তৈরি করে নাও। ঠিক আছে। ওরা সবকিছু এক এক করে রেডি করে নেয়। অনেকটা সময় লেগে যায় সবকিছু গুছিয়ে নেওয়াতে। ওই দিন তো এভাবে কেটে যায়। পরের দিন সকালবেলায় ইরাত থেকে কাজের কথা বলে বলে চলে আসে ওখান থেকে। আবির সবকিছু রেডি তো? জি বস। সবাইকে বোমা আর অস্ত্র ভাগ করে দাও। 10টা গাড়ি আছে এখানে। এই 3টা আস্তানার মধ্যে এটা একটু জটিল, সেজন্য এটাই আমি যাব 40 জন লোক নিয়ে। বাকি এটার থেকে নর্মাল যেটা আছে ওখানে আবির যাবে 30 জন নিয়ে। বাকি 30 জন তুমি নিয়ে যাবে। জি বস, তাই হবে। তাহলে তোমাদের লোকেশন দিয়ে দিলাম, ভালো করে অ্যাটাক করবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। ওখান থেকে অস্ত্র আর গোলা বারুদ যা কিছু উদ্ধার করতে পারো সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে, তাই করব। তাহলে বাকি সব কিছু ওইগুলোতে ব্যবহার করতে পারবো। সবাই তাহলে সাবধানে বের হও, আর বাকিরা এখানে থাকবে। বলা তো যায় না কোন দিক দিয়ে কে চলে আসে এখানে। একটু পরে ওরা বের হয়। দুপুরের আগে ওরা আস্তানাগুলোর কাছাকাছি চলে আসে। তারপর যে যার মতো গাছের ফাঁকে ফাঁকে যেতে থাকে। সবাই মোটামুটি প্রস্তুত হয়ে নেয়
আক্রমণ করার জন্য। কিছুক্ষণ পরে বস, এখানে তো লোকজন 20 জনের মতো হবে। আমার এখানে প্রায় 50 জনের মতো হবে। এটা কি করব? করে। তবে সবার আগে ওখানে কারেন্টের সিগন্যাল অফ করে দাও, যেন ওরা বাইরে যোগাযোগ করতে না পারে। কিন্তু মোবাইল দিয়ে তো পারবে? ওইসব এলাকায় নেটওয়ার্ক পাওয়া যায় না। এত কিছু জানেন কি করে? মাফিয়ার বস হতে হলে অনেক কিছু জানতে হয়। এখন হয়তো অনেকেই বলবেন এত কিছু আকাশ কি করে জানে। আসলে আকাশ যে একজন হ্যাকার সেটা তো ভুলে যাননি। সেজন্য হ্যাকিংয়ের মাধ্যমে ওইসব এলাকায় নেটওয়ার্ক আসে কিনা, যদিও থাকে কি পরিমাণে আছে, সেসব কিছু বের করে নেয়। যেখানে নেটওয়ার্ক পাই হ্যাকিং করে সেই জায়গায় নেটওয়ার্ক রেঞ্জ কমিয়ে দিয়েছে। আকাশের কথা মতো ওরা পুরো জায়গায় কারেন্ট অফ করে দিয়েছে, যেন কোনোভাবেই বাহিরের কথা বলতে না পারে। এরপর শুরু হয় অ্যাটাক করা। 1 ঘন্টা পরে বস, আমার এখানে মাত্র 10 জন ছিল, ওদের তো মেরে খালাস করে দিয়েছি। যদি কোনো অস্ত্র ভালো থাকে নিয়ে নাও। আবিরের সাথে যোগাযোগ করো, ওর কোনো সাহায্য লাগবে কি না। যদি লাগে ওখানে যাও। ওনার সাথে কথা বলেছি, ওনার কোনো সাহায্য লাগবে না। তোমাদের কাজ হয়ে এলে তোমরা আস্তানায় ফিরে যাও তাহলে। ঠিক আছে। আবির আর বাকি লোকেরা আস্তানায় যেতে থাকে। এদিকে আকাশের কাজ এখনো শেষ হয়নি, কেননা এখানে লোকজন বেশি। তারপর ওরাও অনেক শক্তিশালী, এদের সাথে আরো 1 ঘন্টা লেগে যায়। তারপর ওদের মারা সম্ভব হয়েছে। ওদের মেরে আকাশও রওনা দেয় ওখান থেকে। এদিকে আকবর আর জসিম ব্যাপারটা জেনে যায়, সেই জন্য আকবরকে খবর দে। আপনি বললেই তো উনি আসবে না, আমাদেরই ওনার কাছে যেতে হবে। চল তাহলে। জসিম যেতে থাকে আকবরের কাছে। আস্তানে আকাশ ফিরে আসে আরো কিছু হাতিয়ার নিয়ে। সবকিছু হয়েছে তাহলে? সবকিছু ঠিক আছে, তবে ওরা জেনে গেছে। এখন তাহলে উপায়? আমার মনে হয় ওরা এতক্ষণে মিটিংও শুরু করে দিয়েছে। এখন কি করব আমরা? আমাদের আরেকটা আস্তানা আছে, ওখানে যা কিছু আছে সবকিছু নিয়ে এখানে চলে আসতে বলো। ঠিক আছে। লোকেদের কল দিয়ে বলে, ওরা কিছু নিয়ে চলে আসে ওখান থেকে। রাতের ভিতরে পুরো জায়গাটা আরো শক্ত করে তুলে। এক কথায় পুরো জায়গাটা এখন মিলিটারি ক্যাম্পের মতো বানিয়ে নেয়। অন্যদিকে ভাই, এটা কোনো কথা? কি কথা? না বললে বুঝবো কি করে? আজকে কারা যেন আমার আস্তানায় হামলা করে সব ধ্বংস করে দিয়েছে। তো তোর আস্তানায় না, আমার আস্তানায়ও হামলা করেছে, তাও 2 জায়গায়। আমরা কি চুপ করে বসে থাকবো? চুপ করে বসে থাকবো না, তোর যত লোক আছে তাদের তৈরি থাকতে বলিস। কোন ভাই? যে আক্রমণ করেছে তার উপরে এবার আমি আক্রমণ করব। ঠিক আছে, তবে কবে করবেন আক্রমণ? কাল বাদে পরের দিন। সেই জন্য যা কিছু আছে সব কিছু রেডি করে নাও। ঠিক আছে ভাই। যাও তাহলে এখন। অন্যদিকে আকাশ বাসে চলে আসে, কেননা আসলে এরা আবার চিন্তা করবে সেই জন্য। তাও সে মোবাইলটা সাথে রাখে, কেননা কল করলেই বেরিয়ে যাবে সেই জন্য। সারাদিন কোথায় ছিলে বলো তো? আমি তো আজকে সারাদিন কাজে ছিলাম। সারাদিন যদি কাজই করো তাহলে আমাকে সময় দিবে কখন শুনি? কাজ যদি না করি তাহলে টাকা আসবে কোথা থেকে? আমার বাবার কি কম আছে যে তোমাকে অন্য জায়গায় কাজ করতে হবে? তাই বলে শ্বশুরের টাকায় বসে বসে খাবো? দরকার পড়লে খাবে। এতটা গরিব না আমি। যা বলেছি তা করবে, মনে থাকে যেন। তুমি যখন চাও তখন তাই করব, কিন্তু তোমার খরচটা তো আমাকে বহন করতে হবে। তোমাকে কোনো খরচ চালাতে হবে না, উল্টো দরকার পড়লে আমি তোমার সব খরচ চালাবো। তার চেয়ে ভালো তুমি আমাদের কোম্পানিতে জয়েন্ট হয়ে তুমি এতে বাবার সাথে ব্যবসায় শিখে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে কয়েকটা দিন পরে করি। মনে থাকে যেন। থাকবে। এদিকে আকাশের আস্তানায় বর্তমানে কড়া নিরাপত্তা করা হয় 2 দিন পরে। বস, কয়েকটা গাড়ি এদিকে আসতেছে। ঠিক দেখেছো তো? জি বস, ঠিক দেখেছি। সবাই প্রস্তুত হয়ে নাও, কাউকে ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে। আবির কল দেয় আকাশকে, বিষয়টা জানিয়ে দেয়। সেজন্য আকাশ ইরার কাছে আসে। আমাকে একটু বের হতে হবে। তো ফিরবে কখন আবার? এই তো রাতের ভিতরে। সাবধানে থাকবে, ফেরার সময় আমার জন্য কিছু ফুল নিয়ে আসিও। ঠিক আছে, নিয়ে আসবো। কথাটা বলে ইরাকে জড়িয়ে ধরে কয়েকটা চুমু দেয়।
কেননা আকাশ এই যুদ্ধে বেঁচে ফিরতে পারবে কিনা তা এখনো জানে না। সেজন্য একটু খারাপ লেগে ওঠে। ব্যাপারটা কি বলো তো? তেমন কিছু না, চলি তাহলে। আর হ্যাঁ, এই কার্ডটা রাখো। কিসের কার্ড? আমার ব্যাংক অ্যাকাউন্ট কার্ড। পিস নাম্বার হলো তোমার জন্ম তারিখ আর মাস। হঠাৎ এইগুলো আমার কাছে কেন দিচ্ছ? তোমার কাজে আসবে। চলি তাহলে। এইগুলো দিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশও ওইদিকে যেতে থাকে। ততক্ষণে ওরা তো দেখি সব রকম প্রস্তুতি নিয়েই নিয়েছে আগে থেকেই। তাই তো দেখছি। এখন তাহলে কি করব? ওদের কোনোভাবে পিছনে যাওয়া যাবে না। সামনে যত বোম আছে সবগুলো নষ্ট করতে থাকো বোমা দিয়ে। লোকজন তাই করলো। পুরো রাস্তায় বোমা ফেলে ল্যান্ডমাইন গুলো নষ্ট করতে থাকে। আস্তে আস্তে মেন গেটে ওরা পার হয়ে যায়। বস, এখন কি করব? যা কিছু আছে সবটা দিয়ে হামলা করতে থাকো। ঠিক আছে বস। ওরা এক এক করে হামলা করতে থাকে। এদিকে দূর থেকে শব্দ শুনতে পাচ্ছে আকাশ। সেই জন্য মেন গেট দিয়ে না এসে গোপন দরজা দিয়ে আসে। বস, আপনি এসেছেন? তোমাদের বিপদে ফেলে কাপুরুষের মতো বাসায় আরাম করার মতো মাফিয়া আমি নই। ওরা তো সংখ্যায় 100 জনের অধিক হবে। আমাদের কাছেও 150 জন আছে লোক। তাছাড়া ল্যান্ডমাইনে তো ওদের অনেক মারাও যাওয়ার কথা। ওরাও বোমা মেরে আমাদের কিছু ঘাঁটি নষ্ট করে দিয়েছে। যা কিছু হয়ে যাক না কেন, যুদ্ধ কোনোভাবেই থামানো যাবে না। সেটাই করতে হবে। এভাবে দীর্ঘ 3 ঘন্টা যুদ্ধ করার পর চারিদিকে শুধু লাশ আর লাশ পড়ে আছে। কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। শুধুমাত্র কিছু লোকই বেঁচে আছে। ওই তোদের বস কে? চুপ করে আছিস কেন? বল তোদের বস কে? আমি ওদের বস। যা বলার আমাকে বলতে পারিস। তোকে খুব চেনা চেনা লাগছে। আমাকে যারা দেখেছে তারা এখন পর্যন্ত জীবিত আর থাকেনি। ও তাই নাকি? তোর ঘাঁটিতে এসে তোর লোকেদের এরকম অবস্থা করেছি, তাহলে ভেবে দেখ এখন তোর কি অবস্থা হবে। আমার হাতে আরো 20 জন লোক আছে। আমার কাছে 30 জন আছে। তুই কি ভেবেছিস এই 20 জন নিয়ে তুই ফিরে যেতে পারবি? সে আশায় তুই থাক। এ তো যেতেই হবে আমাকে, তো তার আগে তোকে যে মেরে ফেলবো। ওর উপরে হামলা করে আজকে ওকে শেষ করে দেব। এরপর আরো কিছুক্ষণ ওদের মধ্যে যুদ্ধ হতে থাকে। কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পরে আকবর আর জসিম বেঁচে আসে। বাকিদের মেরে ফেলা হয়েছে। অন্যদিকে আকাশ, আবির আর 5 জন লোকই বেঁচে আছে। সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে। আর যে পারছি না আমরা। ওদের দুজনে ধরে নাও। আবির, বোমাগুলো দাও। অস্ত্র আর বোমা সবকিছু শেষ হয়ে গেছে। 2 জন মিলে ওদের 2 জনকে হাত দিয়ে মারতে থাকি। ঠিক আছে, চলুন। আকবর আর জসিমকে মারতে থাকে এক এক করে। কিছু সংখ্যক মারার পর ওরা 2 জন ওখানেই মারা যায়। তারপর ওদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। এরপর ওরা 7 জন একটা জায়গায় এসে বসে। সব শত্রু শেষ। মাঝখান দিয়ে আমরা আমাদের লোকেদের হারালাম। তবে আমরা এই মাফিয়া জগৎ ছেড়ে দিব। ছেড়ে দিয়ে খাবো কি? আমাদের মোট 150 জন ছিল। 145 জন মারা গেছে। সবার পরিবারে 5 লক্ষ টাকা করে পাঠিয়ে দেবে। আর তোমরা এক একজন 10 লক্ষ টাকা করে নিয়ে নতুন করে ব্যবসা করবে। আজকের পর থেকে আমরা এই মাফিয়ার কাজ ছেড়ে দিব। কিন্তু আমি কি করব? তুই আমার সাথে থাকবি। তোর বিয়ে দিয়ে দুজনে একসাথে থাকবো একই বাড়িতে। সত্যি আপনি অনেক মহান। কিন্তু এতগুলো টাকা আসবে কোথা থেকে? আমি জানি এরকম কিছু হবে। সেজন্য আমি 8 কোটি টাকা হ্যাক করেছি, যা আমি তোমাদের মাঝে দিয়ে দিব। আপনি কিভাবে হ্যাক করেছেন? তোমরা বলতে না আমি এত সব তথ্য কোথা থেকে পাই। জিজ্ঞেস তো করেছিলাম, কিন্তু আপনি তো কিছুই আর বলেননি। আমি একজন হ্যাকার, আর ওদের মোবাইল হ্যাক করার জন্যই ওদের সব তথ্য আমার কাছে চলে আসতো। আপনি মাফিয়ার পাশাপাশি একজন হ্যাকারও ছিলেন। সত্যি? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটাই সত্যি। তোমরা তাহলে ভালো থেকো, নতুন করে জীবনটা কাটিয়ে নিও। ওদের বিদায় দিয়ে আবিরকে নিয়ে বাসায় ফিরে ইরা তো আকাশকে দেখে জড়িয়ে ধরে। কি হয়েছে তোমার শরীরে? এ কি অবস্থা করে রেখেছো তুমি? তেমন কিছু না। তোমার বান্ধবী ইতির সাথে আবিরের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। আচ্ছা, আমি কথা বলে নিব। ঠিক আছে। পরের দিন ইতির পরিবারের সাথে কথা বলে ওদের বিয়ে ঠিক করা হয়। 3 দিন পরে ওদের বিয়ে হয়ে যায়।
ইতি আপির বসে আছে বাসর ঘরে। তোমাকে একটা সত্যি কথা জানানোর দরকার। কোন সত্যি? আকাশ ভাইকে ডেকে আনি, তাহলে এরা ভাবিরও জানা দরকার। আমি সব কিছুই জানি। কি জানিস? আসলে আকাশ আর আবির ওরা দুজনেই মাফিয়া ছিল। বর্তমানে ওরা দুজন সব কিছু ছেড়ে দিয়েছে। এখন থেকে আমরা 4 জন নতুন করে সবটা শুরু করব। আমরা 2 বান্ধবী একসাথে থাকব। সত্যি বলছিস? সত্যি। ভাবি আপনাকে কে বলল? আমি ইরাকে ওই দিন রাতেই বলেছি যুদ্ধ শেষ করে আসার পরে, কেননা ওদের থেকে লুকানো ঠিক হবে না। এটাই। তবে আমার এটা ভেবে খুশি লাগছে, আমার জামাই একজন হ্যাকার, আবার সাথে মাফিয়াও। কথাটা শুনে বাকিরা একটু হেসে দেয়। আর এখানেই গল্পটার কাহিনী শেষ হয়। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।